হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আনিকা, অত রাত করে এই রাস্তা দিয়ে একলা একলা কই যাচ্ছ? গ্রামটা কিন্তু এখন সুবিধার না। তার উপর আবার তোমার হাতে ওই দামি ব্যাগ, কার পাল্লায় পড়বা ঠিক নাই। তার চেয়ে বরং বাড়ি ফিরে যাও। হই সাগর, তুই আবার আমার সাথে কথা বলছিস কোন সাহসে? হ্যাঁ, তোকে কয়বার বলবো যে আমার ত্রিসীমানায় যেন তোকে না দেখি। নিজের আয়নায় মুখ দেখেছিস কখনো? হ্যাঁ, সারা গায়ে কাদা আর ঘামের গন্ধ। তুই আসছিস আমাকে জ্ঞান দিতে? তোকে তো বাবা দয়া করে খেতে কাজ দিয়েছে, তার মানে এই না যে তুই আমার সমান হয়ে গেছিস। তুমি ঠিকই বলছো, আমি তো তোমাদের দয়ায় বেঁচে থাকা এক সামান্য কামলা। আমার কথায় তোমার কি বা আসবে যাবে, কিন্তু মাঝে মধ্যে ছোট লোকদের কথাও শুনতে হয়, কারণ বড় বড় বিপদগুলো কিন্তু ছোট রাস্তা দিয়েই আসে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? শোন, তোর মতো 100টা সাগরকে কেনার ক্ষমতা আমার বাবা রাখে। তুই হলি এই রাস্তার ধুলোর মতো, যাকে পা দিয়ে মারিয়ে চলে যাওয়া যায়। কাল থেকে যদি তোকে আমাদের এলাকায় দেখি তবে পা ভেঙে দেব। এখন রাস্তা ছাড়, আমি যাব। সাগর মাঠের পাশে দাঁড়িয়ে গামছা দিয়ে হাত মুছছিল। ওর পরনে একটা ছেঁড়া গেঞ্জি আর কাদামাখা লুঙ্গি। আনিকা ওকে অপমান করে গটগট করে সামনে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই রাস্তার মোড়ে একটা বড় নিম গাছের নিচ থেকে কালাম, রনি আর জাব্বার বের হয়ে ওর পথ আটকে দাঁড়ালো। কালাম বড় একটা রামদা বের করে অনিকার দিকে আগায় আসলো। কি গো রাজকন্যা, একলা একলা কই যাও? এই অন্ধকার পথ ভুলে আমাদের কাছে চলে আসলে নাকি? হাতের ব্যাগটা দাও আর চুপচাপ আমাদের সাথে গাড়িতে ওঠো। কামাল ভাই, ব্যাগটা তো দামি মনে হচ্ছে, কিন্তু মেয়েটা তো তার চেয়েও বেশি দামি। একে আমাদের আস্তানায় নিতে পারলে চৌধুরী সাহেব কোটি কোটি টাকা ঢালতে বাধ্য হবে। দেরি করিস না কালাম, জিপ গাড়িটা ওই পাশের গলিতেই রাখা আছে, এখনই একে তুলে নিয়ে চল। তোমরা কারা? আমাকে যেতে দাও। তোমরা যা টাকা চাও আমি দিচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। সাগর, সাগর বাঁচে আমাকে, সাগর। আরে কালাম ভাই, রনি ভাই, আপনারা এখানে কি করেন? আরে জব্বার ভাই তো আছে। আপনারা না এই এলাকা ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল? এই ছোট মেয়েটাকে কেন ডিস্টার্ব করছেন? এই যে সাগর, তুই আবার কোত্থেকে আইলি? এই শোন, তুই তো একটা সাধারণ কামলা, তুই আমাদের মাঝখানে আসিস না। যদি বাঁচতে চাস তো এক দৌড়ে পালা, নইলে কলেজে বের করে ফেলবো। কালাম ভাই, আমাকে তো আপনারা চেনেন, আমি কারোর সাথে গেঞ্জাম করি না। কিন্তু সমস্যা হলো, এই মেয়েটা আমাদের মালিকের মেয়ে। একে যদি আপনারা নিয়ে যান তবে আমার চাকরিটা চলে যাবে। আজ রাতে একটু শান্তিতে থাকতে দেন না। শালার ছোট লোক, অনেক সাহস হয়ে গেছে তোর। ধর তো একে, আগে এই চাষার মুখটা বন্ধ করি। রনি একটা ছুরি নিয়ে সাগরের দিকে তেড়ে গেল, কিন্তু সাগর একটুও নড়ল না। রনি যখন ছুরিটা সাগরের পেটে ঢোকানোর চেষ্টা করলো, সাগর 1 সেকেন্ডে রনির হাতটা ধরে উল্টো দিকে মোচড় দিল। করকর করে হাড় ভাঙার শব্দ হলো, আর রনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সাগরের চোখের চাউনি তখন পুরো পাল্টে গেছে। আমি একবার বলছি না যে আজকে আমি শান্তিতে থাকতে চাই? তোরা কেন নিজের মুখ দেখে আনছিস? কালাম, তোর বসের নাম কি আজাদ না? ওকে ফোন করে বল এনকে এই গ্রামে আজ রেস্ট নিচ্ছে। তার রেস্টে যদি কেউ ডিস্টার্ব করে তবে কাল সকালে আজাদের লাশ নদীর অপারে পাওয়া যাবে। তুই তুই এনকে? না 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 না, এটা হইতেই পারে না। এনকে তো দেশের টপ মাফিয়া। সে তোর মতো ময়লা কাপড় পরে গ্রামে কাজ করবে কেন? তুই নিশ্চয়ই কোনো চাল চালতেছিস। কালাম ভাই, এই ছেলেটা কিন্তু সাধারণ কেউ না। দেখলা রনির হাতটা 1 সেকেন্ডে কিভাবে শেষ করে দিল। আমাদের এখন পালানোর দরকার। পালানোর সুযোগ একবারই দেব। রনিকে নিয়ে এখনই এখান থেকে ভাগ। আর শোন কালাম, আজকে যা দেখলি তা যদি কেউ জানতে পারে তবে তোর জিহ্বাটা আমি নিজে কেটে কুত্তাকে খাওয়াবো। মনে রাখিস,
আমি এখানে সাগর হিসাবে থাকতে আসছি, এনকি হিসাবে না। কালাম আর জাব্বার ভয়ে আদমরা হয়ে রনিকে নিয়ে দৌড়ে পালালো। আনিকা পাথরের মতো দাঁড়িয়ে দেখছে সব। যে সাগরকে সে একটু আগে অপমান করলো, সেই সাগর একাই তিনজনকে পিটিয়ে তক্তা বানিয়ে দিল। আনিকার শরীর ভয়ে আর বিস্ময়ে থরথর করে কাঁপছে। সাগর, তুই তুই এনকে, যে এনকের নামে পুরো দেশ কাঁপে, সে আমাদের খেতে কামলা খাটতেছিস? তুই কি আসলে সেই লোকটা? আরে না ম্যাডাম, আপনি আবার ওইসব বিশ্বাস করলেন? আমি তো শুধু ওই গুন্ডাদের ভয় দেখানোর জন্য বানিয়ে বানিয়ে বলছি। আর মারামারি, আমি তো জিম করি, তাই একটু গায়ে জোর আছে। আপনি অহেতুক টেনশন করতেছেন। চলেন আপনাকে বাড়ি পর্যন্ত রেখে আসি। তুই মিথ্যে বলছিস সাগর। আমি তোর চোখের দিকে তাকিয়েছি, ওই চোখে কোনো কামলার চাউনি হতে পারে না। তুই কেন নিজেকে লুকিয়ে রাখছিস? তুই কি কোনো বড় বিপদে আছিস? বিপদে আমি নাই, বিপদে আছে তোমার বাবা। এই কাগজটা নাও, এতে একটা কোড লেখা আছে। যদি কোনো বড় ঝামেলায় হয়, তবে এই কোডটা লিখে এই নাম্বারে একটা মেসেজ দিও। তোমার নাম বলতে হবে না, শুধু বলবা সাগর পাঠাইছে। দেখবা সব ঠিক হয়ে গেছে। সাগর তার পুরনো গামছাটা দিয়ে মুখ মুছতে মুছতে অন্ধকারের দিকে হাঁটা দিল। তাকে দেখে এখন আর কেউ বলবে না যে সে একটু আগে একজন ভয়ঙ্কর ডনের মতো কথা বলছিল। আনিকা কাগজের টুকরোটা হাতে নিয়ে সাগরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আনিকার মনে হচ্ছে এই গ্রামের থলোর নিচে অনেক বড় একটা রহস্য চাপা পড়ে আছে। বাবা, বাবা জলদি নিচে আসো। বাড়ির মেইন গেটটা ভেঙে কারা যেন ভিতরে ঢুকে পড়েছে। আমি জানলা দিয়ে দেখলাম সবার হাতে বড় বড় রাইফেল। তুই ঘাবড়াস না অনিকা, আমি পুলিশকে ফোন দিচ্ছি। বাড়ির সিকিউরিটি গার্ডদের ডাকো। ওরা কোথায় গেল এই বিপদের সময়? বাবা, আমাদের কোনো ফোন কাজ করছে না। মনে হয় ওরা সিগন্যাল জ্যাম করে দিয়েছে। বাবা, ওই সাগর ছেলেটা বিকেলে আমাকে একটা কাগজ দিয়েছিল, বলেছিল কোনো বিপদ হলে কল করতে। আমি কি ওকে ডাকবো? পাগল হয়েছিস? ওই একটা সাধারণ ক্ষেত মজুর কি করবে? হয়তো নিজেই এই ডাকাতদের সাথে হাত মিলিয়ে আমাদের বিপদে ফেলেছে। তুই ঘরের কোনায় গিয়ে ল্যাপটপের নিচে লুকিয়ে থাক। চৌধুরী সাহেব যখন ভয়ে কাঁপছিলেন, ঠিক তখনই ড্রয়িং রুমের কাচের দরজাটা ঝনঝন শব্দে ভেঙে গুঁড়ো হয়ে গেল। কালো মুখোশ পরা একদল সশস্ত্র লোক ভেতরে ঢুকলো। তাদের সবার আগে ছিল কালাম, যার হাতে একটা সাইলেন্সার লাগানো পিস্তল। কালামের চোখে মুখে এক অদ্ভুত প্রতিহিংসার ছাপ। কি চৌধুরী সাহেব, খুব তো গরম দেখাতেন। এখন আপনার দামি গার্ডরা কই? ওরা তো এখন পরপারে আপনার জন্য সিট বুক করতে গেছে। চুপচাপ হই আলমারির চাবিটা দিন, নইলে আপনার মেয়ের কপালটা আজ লাল করে দেব। কালাম ভাই, তোমরা যা টাকা চাও নিয়ে যাও, কিন্তু আমার বাবাকে মেরো না। তোমরা তো এই গ্রামেরই লোক, তোমরা এমন কেন করছো? গ্রামের লোক বলে কি আমাদের পেট নেই? তোর বাবা আমাদের জৌলুস দেখায়, কিন্তু আমাদের মতো মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে। আর সেই হিসেব চুকানোর দিন। রনি, যা তো, ওর আলমারিটা ভেঙে সব ফাইল বের কর। রনি যখন আলমারির দিকে এগোতে চাইল, ঠিক তখনই বাড়ির সব আলো হুট করে নিভে গেল। পুরো ভিলা একদম ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের ভেতর থেকে কারো মুখ হালকা কিন্তু গম্ভীর হাসির শব্দ শোনা গেল। সেই শব্দটা কোনো স্বাভাবিক মানুষের মনে হচ্ছিল না। কে কে আসছে ওখানে? রনি, টর্চ জ্বালা জলদি। যাবার দেখ তো বাইরে কে আসলো। কার এত সাহস যে আমার সামনে আসে? কালাম, আমি তোকে একবার সুযোগ দিয়েছিলাম, বলেছিলাম আজকের রাতটা যেন শান্তিতে কাটে, কিন্তু তুই নিজের কপালটা নিজে পুড়ে ফেললি। এখন এই অন্ধকারই হবে তোদের কাল। হঠাৎ ড্রয়িং রুমের এক কোণ থেকে একটা ধীর গতির ছায়া এগিয়ে আসতে দেখা গেল। লোকটার পরনে সেই পুরনো ময়লা শার্ট, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে যেন কোনো এক অদৃশ্য সাম্রাজ্যের মালিক। তার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার উপস্থিতি একটা বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাগর, তুই বাড়ির ভিতরে ঢুকলি কিভাবে? আর আলোকে নেভালো। তুই কি একাই আসছিস নাকি পুলিশ নিয়ে আসছিস? সত্যি করে বল। পুলিশের দরকার হয় দুর্বলদের, আমি তো তোদের জন্য একাই যথেষ্ট। চৌধুরী সাহেব, আপনি আর আনিকা সাহেব যদি ওই ঘরের কোনায় গিয়ে দাঁড়ান, এখানে যা হতে যাচ্ছে তা সাধারণ মানুষের সহ্য করার মতো না।
সাগর তুই পালা, ওদের সবার হাতে পিস্তল আছে, তুই একা ওদের সাথে পারবি না, প্লিজ এখান থেকে চলে যা। পালানোর অভ্যাস আমার নেই আনিকা। আজ আমি তোকে একটা জিনিস দেখাতে চাই। তুই যাকে দুলাবালি মেয়েকে অপমান করতিস, সে যখন নিজের কাজে নামে তখন পৃথিবীটা কেমন নিস্তব্ধ হয়ে যায়। কালাম, শুরু করবি নাকি আমি শুরু করব? কালাম পাগলের মতো সাগরের দিকে গুলি চালালো, কিন্তু সাগর চোখের পলকে সোফার আড়ালে ঢুকে গেল। পরের কয়েক সেকেন্ড যা ঘটলো তা আনিকা বা তার বাবার কল্পনার বাইরে। অন্ধকারের ভেতর শুধু হাড় ভাঙার মটমট শব্দ আর মানুষের আর্তনাদ শোনা যাচ্ছিল। সাগর এমন ক্ষিপ্র গতিতে হামলা করছিল যে কালামের দলের কেউ বুঝতেই পারছিল না তারা কার সাথে লড়ছে। রনি, জাব্বার, তোরা কই গেলি? আমার উপরে কে মারল? কে আমার পা ভেঙে দিল? সাগর, তুই মানুষ না অন্য কিছু? আমি কে সেটা বড় কথা না কালাম। তুই একটা পবিত্র জায়গার শান্তি নষ্ট করেছিস। চৌধুরী সাহেবকে তুই হাত দিতে চেয়েছিলি। তোর এই হাতটা আর কখনো পিস্তল ধরতে পারবে না মনে হয়। ড্রয়িং রুমের ভেতর এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। সাগর একাই 10-12 জনকে মাটিতে শুয়ে দিল। তার গায়ে একটা আঁচড়ও লাগেনি, কিন্তু তার প্রতিটা আঘাত ছিল নিখুঁত এবং মারাত্মক। কালাম তখন যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। ঠিক তখনই বাড়ির আলো আবার জ্বলে উঠল। সাগর, তুমি তুমি একাই এদের সবাইকে শেষ করে দিলে। আমি তো নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। তুমি কি মারপিটের প্রশিক্ষণ নিয়েছো? প্রশিক্ষণ দিয়ে সব হয় না চৌধুরী সাহেব, মানুষের মনে জেদ থাকতে হয়। আমি বলেছিলাম না, বিপদে পড়লে এই ছোট লোক সাগর কি আপনাদের কাজে লাগবে। আপনার বাড়িতে হামলা করার খবর আমি আগে পেয়েছিলাম, তাই একটু আড়াল থেকে নজর রাখছিলাম। সাগর তোর হাতে রক্ত লেগে আছে, তুই কি অনেক বেশি চোট পেয়েছিস? তুই কেন আমাদের বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখলি? আমরা তো তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি। রক্তের দাগটা আমার নানিকা, ওটা ওদের। খারাপ ব্যবহার আপনি করেছেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তবে সাবধান, কারণ আমরা তো শুধু পুতুল, আসল খেলোয়াড় কিন্তু এখনো আড়ালে আছে। সাগর একদম শান্ত গলায় কথাগুলো বলছিল, যেন একটু আগে কোনো বড় যুদ্ধ হয়নি। কিন্তু আনিকা লক্ষ্য করলো সাগরের ঘাড়ের কাছে একটা ছোট্ট ট্যাটু দেখা যাচ্ছে, যা সে আগে কখনো দেখেনি। সেই ট্যাটুটা কোনো রহস্যময় কোড বা প্রতীকের মতো মনে হচ্ছিল। চৌধুরী সাহেব সাগরের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালেন। সাগর, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক অপমান করেছি। তুমি আজ আমাদের প্রাণ বাঁচিয়েছো। তুমি কে আমি জানি না, কিন্তু তুমি কোনো সাধারণ মানুষ নও। তুমি চাইলে আমাদের কোম্পানিতে অনেক বড় পোস্টে থাকতে পারো। তুমি আমাদের সাথে থাকো। চাকরির প্রস্তাবটা ভালো, কিন্তু আমি কারো অধীনে থাকতে পছন্দ করি না। আমি আমার মতো করে কাজ করতে অভ্যস্ত। আজ রাতের কথা মনে রাখবেন। যেদিন এই সাগরের আসল পরিচয়টা জানতে পারবেন, সেদিন হয়তো আপনি নিজের চক্ষু বিশ্বাস করতে পারবেন না। আপাতত এই লোকগুলোকে পুলিশের হাতে দিয়ে দিন, আমি চললাম। সাগর যাবি না প্লিজ, তুই কে সেটা অন্তত আমাদের বল। তুই কেন ছদ্মবেশে আমাদের এখানে আছিস? তোর আসল উদ্দেশ্য কি? সময় সব উত্তর দিয়ে দেবে আনিকা, শুধু মনে রাখিস, যাকে তুই তুই বলে ডাকতিস সে ছেলেটা চাইলে তোদের এই পুরো শহরটা ধ্বংস করে দিতে পারে। কিন্তু সে তো তা করবে না, কারণ সে এক বিশেষ মিশনের জন্য এখানে এসেছে। সাবধানে থাকিস। সাগর ধীর পায়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। তার যাওয়ার পথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্ত আর গুন্ডাদের আর্তনাদ। আনিকা আর চৌধুরী সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রাতের অন্ধকারে সাগর মিশে গেল আর আনিকার মনের ভেতরে রয়ে গেল এক বিশাল রহস্য। এই সাধারণ দিনমজুরের আড়ালে কোনো ভয়ঙ্কর শক্তির বাস, তা ভেবেই আনিকার সারা শরীর কাঁপতে শুরু করলো। চৌধুরী সাহেব, আমার এই 3 মাসের বকেয়া বেতনটা কি আজকে পাওয়া যাবে? আমার হার্টের অপারেশন কাল সকালে। ডাক্তার বলছে টাকা জমা না দিলে ওটি শুরু করবে না। আমি খুব বিপদে আছি সাহেব। এই সাগর, তুই কি অন্ধ নাকি? দেখছিস না আমার ঘরে এখন এলাকার মেম্বার মোশাররফ সাহেব আর বড় ব্যবসায়ী হারুন ভাই বসে আছেন। তোর মতো একটা নোংরা কামলা পারমিশন ছাড়া ড্রয়িং রুমে ঢোকার সাহস কোথা থেকে পায়? বের হয় এখান থেকে। মোশাররফ সাহেব, হারুন ভাই, আপনারা বড় মানুষ, আপনাদের পায়ে ধরি, আমার মায়ের জীবনটা বাঁচান। সাহেব,
আমি তো কোনো ভিক্ষা যাচ্ছি না, আমার নিজের খাটানোর টাকাটাই যাচ্ছি। 3 মাস ধরে 1 টাকাও দেননি, আমি এখন কই যাব? আরে চৌধুরী সাহেব, আপনার বাড়িতে এই উটকো ঝামেলা কোত্থেকে এলো? এর গায়ের গন্ধে তো আমাদের দামি নাস্তা খাওয়াই দায় হয়ে পড়েছে। হারুনের ড্রয়িং রুমে কোনোদিন এমন ছোট লোক ঢোকার সাহস পায় না। একে লাথি মেরে বের করছেন না কেন? ঠিকই তো হারুন ভাই। সাগর, তুই না ওই দিন আমার অফিসের সামনে দাঁড়িয়েছিলি সাহায্যের জন্য? তোকে তো তখনই বলেছি যে তোর মতো কামলাদের জন্য আমার কাছে সময় নেই। এখন আবার চৌধুরী ড্রয়িং রুমে এসে নাটক শুরু করেছিস। তোর মা মরেছে, তাতে আমাদের কি? দুনিয়াতে কি মানুষ মরে না? সাগরের পরনে একটা তালি দেওয়া লুঙ্গি আর ঘামে ভেজা আধছেঁড়া একটা শার্ট। তার চোখ দুটো লাল হয়ে গেছে জল আটকানোর চেষ্টায়। সে ড্রয়িং রুমের মার্বেল মেঝের এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চারপাশের মানুষগুলো তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে হাসাহাসি করছে। আই সাগর, তুই কি কানে কম শুনিস? বাবা তোকে বের হয়ে যেতে বলেছে না? আর মোশাররফ আঙ্কেল তো ঠিকই বলেছে, তোর মতো মানুষেরা টাকার জন্য বাবা মার মরণীয় মিথ্যা নাটক সাজাতে পারিস। এই নে তোর পাওনা। আনিকা তার হাতের গ্লাস থেকে ঠান্ডা শরবতটা সাগরের মুখের উপর ছুঁড়ে মারল। মিষ্টি শরবত সাগরের কপাল দিয়ে গড়িয়ে ওর ছেঁড়া শার্টে মিশে গেল। ড্রয়িং রুমে বসে থাকা মোশাররফ আর হারুন উচ্চস্বরে হেসে উঠল। সাগর শুধু গামছা দিয়ে আলতো করে নিজের মুখটা মুছল। আনিকা ম্যাডাম, শরবতটা খুব মিষ্টি ছিল, কিন্তু আপনার কথাগুলো খুব তিতকুটে। চৌধুরী সাহেব, আমি আবারও হাত জোর করছি, আমার মা সত্যি হাসপাতালে ঢুকছেন। অন্তত 5,000 টাকা দিন, আমি ওনার ওষুধের ফাইলটা নিয়ে আসি। টাকা চাস? হারুন ভাই, আপনার পকেটে কোনো খুচরো পয়সা আছে নাকি দেখুন তো। এই ভিখারিটাকে বিদায় করি। সাগর, এই নে 500 টাকা, এটা নিয়েই বিদায় হ। আর কাল থেকে যদি আমাদের এলাকায় তোকে দেখি তবে চুরির অপবাদ দিয়ে জেলে পাঠাবো। তোকে অনেক সহ্য করেছি। চৌধুরী সাহেব 500 টাকার একটা নোট ভাঁজ করে সাগরের দিকে ছুঁড়ে মারলেন। নোটটা সাগরের পায়ের কাছে নোংরা কার্পেটের উপর পড়ল। সাগর নিচু হয়ে ধীরস্থিরভাবে নোটটা কুড়িয়ে নিল। ওর হাত কাঁপছিল, কিন্তু চোখ থেকে এক ফোঁটা জলও পড়তে দিচ্ছিল না। অপমান যখন সীমানা ছাড়িয়ে যায় তখন কান্না শুকিয়ে আগুন হয়ে যায়। ধন্যবাদ সাহেব, এই 500 টাকা হয়তো আমার মায়ের জীবনের সমান, কিন্তু আপনাদের আসল চেহারা চেরার জন্য এই টাকাটাই যথেষ্ট। মোশাররফ সাহেব, হারুন ভাই, মনে রাখবেন, সমাজ সবসময় একরকম যায় না। আজ আপনারা গতিতে বসে হাসছেন, কাল হয়তো আপনাদের এই অট্টালিকা ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এই সাগরে ফিরে আসবে। কিরে, তুই আমাদের হুমকি দিচ্ছিস? ধর তো একে। জাব্বার, এই শালার ঘাট ধরে বের করে দে তো। দেখি যেন আর কোনোদিন এই চৌকাঠে না ডিঙায়। মোশাররফ সাহেবের বডিগার্ড জাব্বার এসে সাগরের শার্টের কলার চেপে ধরল এবং এক ধাক্কায় তাকে সদর দরজার বাইরে ফেলে দিল। সাগর মেঠোপথের ধুলোর উপর গিয়ে পড়ল। ওর কোনোটা ছেলে গিয়ে রক্ত বের হতে লাগলো, কিন্তু সাগর সেই ব্যথার দিকে তাকালো না। সে ধুলো ছেড়ে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে একবার তাকালো। খুদা, তুমি সাক্ষী দেখো, আমি সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম এই শয়তানগুলোর মাঝে শান্তিতে দিন কাটাতে, কিন্তু ওরা আমাকে শান্ত থাকতে দিল না। ওরা এনকে আবারও জাগিয়ে তুলতে বাধ্য করলো। সাগর হাঁটতে হাঁটতে হাসপাতালের দিকে রওনা দিল। ওর পকেটে মাত্র 500 টাকা আর মায়ের অপারেশনের জন্য দরকার কয়েক লাখ। হাসপাতালের গেটের সামনে আসতে সাগরের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু একটা বিশেষ সংকেত। সাগর ফোনটা রিসিভ করলো। হ্যালো, আমি বলছি। সাগরের মুখোশটা আজ খুলে ফেলো। আমার মায়ের অপারেশন কাল সকালে। শহরের সবচেয়ে দামি ডাক্তার যেন এখন থেকে 5 মিনিটের মধ্যে হাসপাতালে থাকে। আর শোনো চৌধুরী বিলা, মুশাররফের অফিস আর হারুনের গোদাম আজ রাতেই যেন আমার পায়ের নিচে থাকে। আমি ফিরছি। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি শুধু ইয়েস বস বলে ফোনটা রাখলো। সাগরের হাঁটার ভঙ্গি মুহূর্তে পাল্টে গেল। ওর চোখে এখন আর সেই অসহায় চাষার দৃষ্টি নেই। সেখানে এখন অন্ধকার জগতের সবচেয়ে বড় মাফিয়ার খুনের চাউনি। সাগর ধীর পায়ে হাসপাতালের ভেতরে ঢুকলো। ও জানে কাল সকালে এই শহরে এক নতুন সূর্য দেখবে, আর সেই সূর্য হবে রক্তে ভেজা। শহর তখনও ভোরের আলো দেখেনি। হাসপাতালের করিডোর দিয়ে সাগর যখন হেঁটে যাচ্ছে, নার্স আর ওয়ার্ড বয়রা ভয়ে সিটিয়ে যাচ্ছে।
তারা বুঝতে পারছে না কালকের সেই ভিখারি ছেলেটা রাতারাতি কিভাবে এই হাসপাতালের ত্রাস হয়ে উঠল। সাগরের মা এই আইসিইউতে অবজারভেশনে আছেন। সাগরের হাতে একটা কালো ব্রিফকেস। টাইগার, শহরের সব এন্ট্রি পয়েন্ট লক করো। আগামী 24 ঘন্টা কেউ শহর থেকে বের হবে না, আর কেউ ঢুকবে না। আর হ্যাঁ, চৌধুরী বেলা থেকে যে সুড়ঙ্গটা পেয়েছ ওটার শেষ মাথায় কে আছে তার খবর দাও। বস, সুড়ঙ্গটা গিয়ে মিশেছে নদীর ওপারের একটা পুরোনো কারখানায়। ওখানে আজাদের কিছু ড্রাম রাখা আছে, মনে হচ্ছে ওগুলো কোনো কেমিক্যাল। আর একটা জরুরি খবর আছে বস, আনিকা ম্যাডাম বস্তি থেকে পালিয়ে সোজা ওই কারখানার দিকে যাচ্ছেন। এটা এখনো আগুনের সাথে খেলা করতে ভালোবাসে, ওকে আটকানোর দরকার নেই। ও নিচে গিয়ে বাঘের মুখে বলুক আমি আসছি। আনিকা হাঁপাতে হাঁপাতে কারখানার ভেতরে ঢুকলো। তার ধারণা ছিল এখানে সে তার বাবার কোনো লুকানো সম্পদ বা সাহায্য পাবে, কিন্তু ভেতরে ঢুকতেই সে দেখলো চারদিকে নীল রঙের ড্রাম আর সশস্ত্র কিছু লোক। এখানে কে আছেন? আমি চৌধুরী সাহেবের মেয়ে, আমাকে সাহায্য করুন। চৌধুরী সাহেবের মেয়ে? বাহ, যে চৌধুরী সাহেব আমার মাল আটকে রেখে নিজে পালানোর চেষ্টা করেছিল, তার মেয়ে আজ নিজেই আমার কাছে চলে এসেছে। শোনো মেয়ে, তোমার বাবা আমার সাথে বেইমানি করেছে, এখন তুমি হবে আমার জামিন। তোমরা ভুল করছো, আমার বাবা বেইমানি করেনি। সাগরের জন্য আজ আমাদের এই অবস্থা। ওই সাগরই আসল শয়তান। সাগর, তুমি কি এনগের কথা বলছো? মেয়ে, তুমি জানো না তুমি কার সাথে পাল্লা দিচ্ছ। এনকে কোনো মানুষ না, ও একটা ছায়া। ওকে যে দেখেছে সে আর কথা বলার সুযোগ পায়নি। ঠিক তখনই কারখানার মেন গেটটা কোনো বিস্ফোরণ ছাড়াই হুট করে খুলে গেল। একটা কালো রঙের জিপ থেকে নামলো সাগর, তবে সে এখন পুরোপুরি অচেনা। পরনে ব্ল্যাক ট্যাকটিক্যাল স্যুট, চোখে নাইট ভিশন গ্লাস। তার সাথে থাকা লোকেরা নিঃশব্দে পজিশন নিল। জিরো নয়েজ, কাউকে মারবে না, শুধু পঙ্গ করে দাও। আমি নিজে আজাদের সাথে কথা বলবো। সাগরের চলাফেরা এতটাই রহস্যময় যে কারখানার ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো পর্যন্ত তাকে ডিরেক্ট করতে পারছে না। সে যখন ভেতরে ঢুকলো, আজাদ অনিকার গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। কি ওখানে? সামনে আসো, নইলে এই মেয়েটার গলা আমি এখানেই নামিয়ে দেব। আজাদ, তুমি জানো না যে এনকের সামনে দাঁড়ালে মানুষ কথা বলতে বলেছে? আর তুমি কেন আমার হাতে কাজ করা একটা মেয়ের জান নিতে চাইছো? সাগর, তুই এখানেও চলে এসেছিস? তুই কি আমাদের পিছু ছাড়বি না? পিছু তো আমি তোমার ছাড়িনি আনিকা, কারণ তোমার বাবা যে অপরাধের সাথে যুক্ত তার চাবিকাঠি তোমার কাছে আছে। আজাদ, ড্রামগুলো থেকে সরে দাঁড়াও। ওই কেমিক্যালগুলো দিয়ে শহর ধ্বংস করার প্ল্যানটা তোমার ফাইল থেকে আমি ডিলিট করে দিয়েছি। তুমি তুমি আমার সার্ভার হ্যাক করেছো? কে তুমি? তোমার আসল চেহারাটা দেখাও। আমার চেহারা দেখে লাভ নেই আজাদ। আমি কখনো সাগর, কখনো এনকে, আবার কখনো স্রেফ এক সাধারণ কামলা, কিন্তু আজ আমি তোমার ঝম। হঠাৎ করেই কারখানার সব লাইট লাল হয়ে জ্বলে উঠল। সাগরের ঘাড়ের সেই রহস্যময় ট্যাটুটা থেকে একটা মৃদু নীল আলো বিচ্ছুরিত হচ্ছে বলে মনে হলো। আনিকা অবাক হয়ে দেখলো সাগরের চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। কয়েক সেকেন্ডের জন্য পুরো কারখানা রণক্ষেত্রে পরিণত হলো। আর্তনাদ আর হাড় ভাঙার শব্দে বাতাস ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পর দেখা গেল আজাদ মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সাগরের লোকেরা সব ড্রাম বাজেয়াপ্ত করে ফেলেছে। সাগর অনিকার সামনে গিয়ে দাঁড়ালো। অনিকা ভয়ে জড়সড় হয়ে মেঝেতে বসে আছে। তোমার বাবা কোথায় লুকিয়ে আছে আমি জানি। তাকে গিয়ে বলো এনকে এর সাথে গেম খেলে কেউ আজ পর্যন্ত জিততে পারেনি। আর এই নাও তোমার বাবার আসল চেহারার কিছু ছবি। ছবিতে দেখা যাচ্ছে চৌধুরী সাহেব বিদেশের বড় বড় ড্রাগ মাফিয়াদের সাথে ডিল করছেন। আনিকা স্তম্ভিত হয়ে গেল। তার বাবা কেবল একজন ব্যবসায়ী নন, বরং একজন দেশদ্রোহী। সাগর, তুমি কি পুলিশ নাকি সিবিআই? তুমি কেন নিজেকে আড়াল করে রেখেছো? আমি আইনের কেউ না আনিকা, আমি নিজেই আইন। আমি শহরটাকে বদলাতে এসেছি, কিন্তু ছদ্মবেশে। কারণ মানুষ সত্যিটাকে সহ্য করতে পারে না, কিন্তু রহস্যকে ভয় পায়। সাগর কারখানার বাইরে চলে গেল। আকাশে তখন ভোরে প্রথম আলো দেখা দিচ্ছে, কিন্তু আনিকার মনে হচ্ছে সাগরের রহস্য কেবল বাড়তে শুরু করেছে। টাইগার, পরবর্তী মিশন অপারেশন ডার্ক সান। মেম্বার মোশাররফের গদিতে আগুন লাগানোর সময় হয়ে গেছে। মেম্বার মোশাররফের বিশাল বাগানবাড়ি
আজ রাতে অন্যরকম শান্ত। মোশাররফ তার দোতলার বারান্দায় বসে বারবার বড় ব্যবসায়ী হারুনকে ফোন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কারোরই হদিশ নেই। ঠিক তখনই বাগানের গেটটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। কোনো গাড়ি নয়, বরং হেঁটে ভেতরে প্রবেশ করলো ধুলো মাখা এক যুবক। কাঁধে সেই পুরনো গামছা, কিন্তু তার হাঁটার মধ্যে আজ এক অমানবিক দাপট। কে ওখানে? পাহারাদার, জাব্বার, তোরা কই গেলি? দেখ কে ঢুকেছে। জব্বার তো এখন লম্বা ঘুমে। মুশারফ সাহেব, আপনি যাকে জৌলুস দেখাতেন সে আজ নিজের পরিচয় খুঁজতে আপনার দুয়ারে এসেছে। তবে আজকের সাগরকে আপনি চিনতে পারবেন না। সাগর, তুই এখনো মরিসনি? আজাদ তো বললো তোকে শেষ করে দিয়েছে। তুই এই বাড়িতে ঢোকার সাহস পেলি কিভাবে? সাহসের কথা আপনি না বললেই ভালো, কারণ যে মানুষটা দিনের আলোয় মেম্বার আর রাতের আধারে আজাদের ড্রাগসের হিসাব রাখে, তার সামনে দাঁড়িয়ে কথা বলাটাই আমার কাছে বিনোদনের মতো। আপনার আলমারির পেছনের লকারটা আজ ঠিক সময় খোলা হয়নি, তাই না? মোশাররফ মেম্বারের হাত থেকে ফোনের গ্লাসটা পড়ে মেঝেতে ভেঙে চুরমার হয়ে গেল। লকারটার কথা এই বাড়ির দেয়ালও জানে না। তিনি কাঁপতে কাঁপতে নিচতলায় নেমে এলেন। সাগরের চোখে এখন এক স্থির এবং তীক্ষ্ণ দৃষ্টি। তুই কি অন্তর্যামী, নাকি আমার কোনো লোক তোকে খবর দিয়েছে? তুই আসলে কে সাগর? তোর আসল রূপটা কি? আমার রূপ পাল্টাতে সেকেন্ডের ভগ্নাংশ সময় লাগে। আপনি যখন আমাকে লাথি মেরেছিলেন তখন আমি ছিলাম এক অসহায় ছেলে। এখন আমি আপনার বিচারক। লকারের চাবিটা দিন, নইলে আপনার ওই আলিশান বাড়িটা আগামী 10 মিনিটে শ্মশান হয়ে যাবে। সাগর তার হাতের গামছাটা দিয়ে মেঝের ধুলো ছাড়তে ছাড়তে একটা সোফায় পা তুলে বসলো। তার এই অদ্ভুত শান্ত ভাবটা মোশাররফের কাছে বন্দুকের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। আমি চাবি দেব না, আমি পুলিশ ডাকবো। পুলিশ? টাইগার, মুশাররফ সাহেবকে একটু শোনান তো বাইরের অবস্থা। বস, বাইরে মেম্বার সাহেবের পুরো বাহিনী এখন আমাদের কবজায়। আর হ্যাঁ, পুলিশ কমিশনার নিজে লাইনে আছেন। তিনি আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষা করছেন। শুনছেন তো? এখন ঠিক করুন, জেলে যাবেন নাকি খবরে। অবশ্য আমার ব্যক্তিগত পছন্দ দ্বিতীয়টি, কারণ এতে ঝামেলা কম। মোশাররফ মেম্বার আর কোনো উপায় না দেখে দেয়ালের পেছনের লুকানো লকারটা খুলে দিলেন। ভেতরে কারি কারি টাকার বান্ডিল আর কিছু গোপন নথিপত্র। সাগর টাকার দিকে ফিরেও তাকালো না। সে শুধু নীল রঙের একটা বিশেষ ফাইল হাতে তুলে নিল। ওই ফাইলে কি আছে আমি জানি না, ওটা আমাকে আজাদ রাখতে দিয়েছিল। তুমি টাকা নিয়ে যাও সাগর, আমাকে ছেড়ে দাও। টাকা? এনকের কাছে টাকার দাম কাগজের চেয়েও কম। আমার দরকার ছিল এই লিস্টটা। এই লিস্টে আপনার মতো কতজন ছদ্মবেশী শয়তানি শহরটাকে ধ্বংস করছে তাদের নাম আছে। আজ থেকে আপনার মেম্বারগিরি শেষ। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতরে আনিকা দৌড়ে ঢুকলো। তার চুল আলুথালু, চোখ দুটো লাল। সাগরের এই নতুন রূপ দেখে সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। সাগর, তুমি এখানেও? তুমি কি সবাইকে শেষ করে দিচ্ছ? তুমি কি নিজেকে বিচারক ভাবছো? মানুষের ভাগ্য নিয়ে খেলার অধিকার তোমাকে কে দিয়েছে? ভাগ্য তো আপনারা লিখেছিলেন আনিকা, আমি শুধু সেটা সংশোধন করছি। আর আমার পরিচয় ওটা রহস্যই থাক। যেদিন এই রহস্য উন্মোচিত হবে সেদিন তোমাদের পায়ের নিচের মাটিও কেঁপে উঠবে। সাগর ফাইলটা হাতে নিয়ে গটগট করে বেরিয়ে গেল। গেটের বাইরে অপেক্ষারত কালো মার্সিডিজের শাড়ি দেখে আনিকা বুঝতে পারল এই ছেলেটা কোনো সাধারণ মাফিয়া নয়। সে এমন এক শক্তি যাকে চেনা অসম্ভব। টাইগার, লিস্টের প্রথম নামটা কাটো। পরবর্তী লক্ষ্য শহরের মূল হুদা মিস্টার এক্স। আর তার আগে মায়াকে বলো হাসপাতালে মার কাছে থাকতে। সাগরের জিপটা ধুলো উড়িয়ে চোখের আড়ালে চলে গেল। মোশাররফ মেম্বার বাড়ির মেঝেতে বসে বিলাপ করছেন, আর আনিকা সাগরের ফেলে যাওয়া গামছাটা হাতে নিয়ে ভাবছে এর রহস্যময় শেষ কোথায়। শহরের সবচেয়ে বিলাসবহুল এলাকা গোল্ডেন জোন আজ থমথমে। চারিদিকে শত শত সশস্ত্র পুলিশ আর র্যাব পজিশন নিয়ে আছে। গোল্ডেন টাওয়ারের সামনে একটা পুরনো জিপ এসে থামলো। জিপ থেকে নামলো সাগর, পরনে কালো জ্যাকেট আর জিন্স। আর তার চোখে এখন যে আগুন, তার সামনে দাঁড়ানোর সাহস কারো নেই। সাগর সাহেব, আপনি ভেতরে যাবেন না। ভেতরে মিস্টার এক্স এর লোকেরা হেভি মেশিন গান নিয়ে পজিশন নিয়ে আছে। আমাদের কমান্ডো টিম না আসা পর্যন্ত ওয়েট করা বুদ্ধিমানের কাজ হবে। বুদ্ধিমানদের জন্য ওয়েট করা সাহায্য হবে স্যার, আমার জন্য না। তোমাদের এই কমান্ডো টিম আর ব্যাকআপ ফোর্স দিয়ে বড়জোর ট্রাফিক কন্ট্রোল করা যায়। মিস্টার এক্সের মতো হায়নাদের ধরা যায় না। আজ এই বিল্ডিংয়ের ভিতরে যা হবে তা তোমরা তোমাদের সারা জীবনও দেখোনি। তোমরা বরং গেটের বাইরে দাঁড়িয়ে পপকর্ন খাও আর দেখো এনকে কীভাবে জঞ্জাল পরিষ্কার করে।
সাগর একাই বিশাল সেই হাই রাইজ বিল্ডিংয়ের মেন গেটের দিকে এগিয়ে গেল। গেটের সামনে 25 জন সশস্ত্র বডিগার্ড পজিশন নিয়েছিল। তাদের লিডার জাব্বার সাগরকে দেখেই চিৎকার করে উঠল। এই যে আমাদের হিরো সাহেব চলে এসছেন। কিরে সাগর, তুই কি ভেবেছিস খেতে নিড়ানি দিয়ে যে শক্তি পেয়েছিস তা দিয়ে আমাদের অটোমেটিক রাইফেলের সামনে ঠিকবি? আজ তোর লাশটা এমনভাবে কুচি কুচি করব যে তোর মাও তোকে চিনতে পারবে না। ধর একে। জব্বার, তোর কথা বলার কুটা শেষ হয়ে গেছে। তোদের মতো কুকুরদের কামড়ানোর আগে গেউ গেউ করা অভ্যাস অনেক পুরনো। আমি আজ এখানে তোদের সাথে আড্ডা দিতে আসিনি। তোদের হাতের ওই খেলনা বন্ধুগুলো মাটিতে ফেলে দিয়ে হাত তুলে দাঁড়িয়ে থাক। হয়তো আজ রাতে তোদের প্রাণটা বেঁচে যাবে, নইলে কাল সকালে তোদের হাড় গোড় দিয়ে এই বিল্ডিংয়ের সামনে ডাস্টবিন বানানো হবে। জাব্বারগুলি ছুটতে যাবে তার আগেই সাগর 1 সেকেন্ডের মধ্যে পকেট থেকে একটা কালো ডিভাইস বের করে বাটন টিপল। সাথে সাথে পুরো বিল্ডিংয়ের কানেক্টিভিটি অফ হয়ে গেল। সাগর চোখের পলকে জাব্বারের সামনে গিয়ে তার কবজি ধরে এমনভাবে মোচড় দিল যে হাড় ভাঙার বটবট শব্দ পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। আমি বলেছিলাম না যে অস্ত্র ফেলে দিতে? তোদের মতো সস্তা গুন্ডাদের মারতে আমার বন্দুক লাগে না, এই দুটি হাতেই যথেষ্ট। মিস্টার এক্সকে বলো যে তার জম এখন নিচে দাঁড়িয়ে আছে। তাকে বলো যে তার শরীর সমাধি এই গোল্ডেন টাওয়ারই হবে। একে একে আসবে নাকি সবাই মিলে? আমার হাতে সময় খুব কম, মায়ের জন্য ওষুধ নিয়ে হাসপাতালে ফিরতে হবে। সাগরের একটা হামলায় একের পর এক বডিগার্ড ছিটকে পড়তে লাগলো। তার প্রতিটা মুভমেন্ট ছিল বিদ্যুতের মতো ক্ষিপ্র। ঠিক তখন বিল্ডিংয়ের লিফট থেকে আনিকা বের হয়ে এলো। সাগরের এই রৌদ্রমূর্তি দেখে সে স্তম্ভিত। সাগর, তুমি এটা কি করছো? তুমি কি আস্ত একটা কষাই হয়ে গেছো? ওই লোকগুলো তো মরে যাচ্ছে। তুমি কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছ? তুমি কি জানো না এতে তোমার বিপদ হতে পারে? আইন? কোন আইনের কথা বলছো আনিকা? যে আইন তোমাদের মতো ধনীদের পকেটে থাকে, নাকি যে আইন মুশারফ মেম্বার আর মিস্টার এক্সের মতো লোকেরা দিনের আলোয় জবাই করে? যখন আমি তোমাদের খেতে কাজ করতাম আর তোমরা আমাকে নোংরা মানুষ বলে অপমান করতে, তখন তোমাদের আইন কোথায় ছিল? আজ আমি যখন অপরাধীদের বিচার করছি তখন তোমরা আইন শিখাতে আসছো? শোনো আনিকা, আজ থেকে এই শহরের আইন হবে এনকের কথা। আমার কথার বাইরে এই শহরে একটা পাতাও নড়বে না। ঠিক তখন বিল্ডিংয়ের উপর থেকে মিস্টার এক্স এর প্রাইভেট হেলিকপ্টার ওড়ার শব্দ শোনা গেল। হেলিকপ্টারের ভেতর থেকে মিস্টার এক্স পালানোর চেষ্টা করছিল। সাগর একটু হাসলো এবং ইশারায় টাইগারকে সিগন্যাল দিল। মিস্টার এক্স, আপনি তো অনেক বড় খেলোয়াড়, কিন্তু আপনি ভুলে গেছেন যে দাবার ছকে রাজা পালানোর চেষ্টা করলেও কিস্তিমাত হওয়ার আগে সে মাঠ ছাড়তে পারে না। টাইগার, ওটা নামাও। আমার সিগন্যাল ছাড়া এই আকাশে যেন একটা মাছে উঠতে না পারে। মুহূর্তের মধ্যে হেলিকপ্টারটির ইঞ্জিন জ্যাম হয়ে গেল এবং সেটি ড্রোন প্রযুক্তির মাধ্যমে বিল্ডিংয়ের ছাদে ল্যান্ড করতে বাধ্য হলো। হেলিকপ্টারের দরজা খুলতেই বেরিয়ে এলো শহরের সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী। সাগর, তুমি এটা ঠিক করছো না। আমার পেছনে অনেক বড় বড় লোক আছে। তুমি কি জানো আমি এক ইশারায় তোমার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে দিতে পারি? তুমি নিজেকে কি ভাবো? আপনি ইশারায় অস্তিত্ব মুছছেন আর আমি এক ইশারায় সরকার ফেলে দিই। মন্ত্রী সাহেব, আপনি ভুলে গেছেন যে আপনারা যাদের অবজ্ঞা করেন সেই সাধারণ মানুষের শক্তির উপরেই আপনাদের সিংহাসন ঠেকে থাকে। আপনাদের সব কুকীর্তি প্রমাণ আমার হাতে আছে। আজ থেকে আপনাদের এই ভিআইপি লাইফ শেষ। এখন থেকে আপনারা আমার কয়লা খনিতে কাজ করবেন, যেখানে গাম আর রক্তের গন্ধ ছাড়া আর কিছুই নেই। সাগর, তুমি কি আসলে মাফিয়া নাকি অন্য কিছু? তুমি কেন এত রহস্য করে চলছো? আমার আসল পরিচয়টা একটা গোপন দলিল আনিকা, যা পড়ার যোগ্যতা এখনও তোমার হয়নি। টাইগার, গাড়ি বের করো। মায়ের জ্ঞান ফিরেছে, আমার এখন তার পাশে থাকা দরকার। আর এই মন্ত্রী সাহেবকে সাধারণ কয়েদিদের গাড়িতে তোলো, যেন সে বোঝে আমজনতার ভ্যানে ছড়ার স্বাদ কেমন। সাগর এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালো না। সে তার জিপে উঠে হাসপাতালের দিকে রওনা দিল। আনিকা রাস্তায় দাঁড়িয়ে দেখছিল কিভাবে সাগরের ইশারায় পুরো প্রশাসন নতজান হয়ে আছে। গোল্ডেন টাওয়ারের সেই ঘটনার পর পুরো শহরের বাতাস বদলে গেছে। আর চৌধুরী ভিলার সামনে দামি দামি কালো গাড়ির লহর। যে বাড়িতে সাগরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল সেই বাড়ির সামনেই আজ বড় বড় নেতারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। সাগরের মা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন, কিন্তু সাগর আজ আর সেই পুরনো ছেঁড়া লুঙ্গি পরা খ্যাত মজন নয়।
হারুন ভাই, আপনি একটু একটু আগে গিয়ে সাগরের সাথে কথা বলুন না। আমরা তো তখন বুঝতে পারিনি ও এত বড় মাপের মানুষ। আমার সব বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। ও যদি একবার মুখ ফুটে বলে তবেই আমরা বাঁচতে পারবো। দোহাই লাগে আপনার, আপনি একটু রিকোয়েস্ট করুন। আমি কোন মুখে যাব চৌধুরী সাহেব? আমি তো ওকে সবচেয়ে বেশি গালি দিয়েছি। আমার গুদামে এখন এনকের লোকরা বসে আছে। আমার সারা জীবনের কামাই করার সব টাকা এখন সাগরের ইশারায় চলে। আমরা ওকে ধুলো ভেবেছিলাম, কিন্তু ও তো আস্ত একটা পাহাড়। আমাদের এখন ওর পায়ে ধরা ছাড়া কোনো উপায় নেই। ঠিক তখন বাড়ির দোতলার বিশাল বারান্দায় সাগর এসে দাঁড়ালো। পরনে দামি সাদা শার্ট, ঘড়িটা রোলেক্সের। তাকে দেখে নিচতলায় দাঁড়িয়ে থাকা সবাই একযোগে মাথা নিচু করে সেলুট দিল। মোশাররফ মেম্বার তো একদম হাঁটু গেড়ে বসে পড়লেন। সাগর বাবা, আমাদের অপরাধ ক্ষমা করে দাও। আমরা তো জানতাম না যে তুমি আমাদের এই শহরের ভাগ্য বিধাতা। আমরা তো তোমাকে সামান্য ক্ষেত মজুর ভেবেছিলাম। তুমি এই গ্রামের সন্তান, আমাদের উপর একটু দয়া করো বাবা। আমরা তোমার গোলাম হয়ে থাকতেও রাজি আছি। মুশারফ সাহেব, আপনাদের এই বাবা ডাকটা বড্ড কানে লাগছে। কয়েকদিন আগে যখন আমি 5,000 টাকার জন্য আপনাদের পায়ে ধরেছিলাম, তখন এই দরদ কোথায় ছিল? তখন তো আমি ছিলাম নোংরা কামলা, যার গায়ের গন্ধে আপনাদের নাস্তা করতে কষ্ট হচ্ছিল। আজ হঠাৎ করে আমি বাবা হয়ে গেলাম কেন? টাকার জন্য নাকি এনকের শক্তির ভয়ে? মনে রাখবেন, সাগর কোনোদিন কারো দয়া বলে না, আর এনকে কোনোদিনও কাউকে ক্ষমা করে না। সাগর বারান্দা থেকে ধীর পায়ে নিচে নেমে এলো। ভিড়ের মাঝখানে আনিকা দাঁড়িয়েছিল। সে সাগরের দিকে এগোতে চাইল, কিন্তু সাগরের ব্যক্তিগত বডিগার্ডরা মুহূর্তেই তাকে আটকে দিল। সাগর, ওরা সবাই ভুল করেছে, আমিও ভুল করেছি। আমরা কি একবার শান্তিতে কথা বলতে পারি না? তুমি কি আমাদের সব কিছুই কেড়ে নেবে? আমরা এখন কোথায় যাব? আমি জানি তোমার মনে এখনো আমাদের জন্য একটু মায়া আছে। তুমি কি পারো না আমাদের আগের মতো থাকতে দিতে? মায়া? আনিকা ম্যাডাম, মায়া শব্দটা আপনাদের অভিধানে কোনোদিন ছিল না। যখন আমার মায়ের হার্টের অপারেশনের জন্য আমি কাঁদছিলাম, তখন আপনি আমার মুখে শরবত ছুঁড়ে মেরেছিলেন। সেই শরবতটা ছিল মিষ্টি, কিন্তু তার অপমানটা ছিল বিষের চেয়েও তিতকুটে। আজ আপনি মায়ের কথা বলছেন? যে লোকটা আপনাদের জমিতে কাদা মেখে রোদ বৃষ্টি সহ্য করে ফসল ফলাতো, তাকে আপনারা মানুষ মনে করেননি। আজ সেই লোকটা যখন ক্ষমতার শীর্ষে, তখন আপনাদের সম্মানের নাটক দেখে আমার হাসি পাচ্ছে। টাইগার, এদের সবার পাসপোর্ট জব্দ করো। এরা এই শহর ছাড়তে পারবে না, আর আমার অনুমতি ছাড়া কেউ এদের এক লোকমা খাবারও দেবে না। সাগরের এই কঠোর ঘোষণা শুনে উপস্থিত সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কেউ কল্পনাই করেনি যে সাগর এতটা নির্মম হতে পারে। চৌধুরী সাহেব কাঁপতে কাঁপতে সাগরের সামনে এসে দাঁড়ালেন। সাগর, তুমি যা চাও তাই হবে। আমার সব বিষয় সম্পত্তি তোমার নামে লিখে দেব। শুধু আমার মেয়েটাকে এভাবে রাস্তায় নামিয়ে দিও না। ও তো রাজকন্যার মতো বড় হয়েছে, ও কি বস্তিতে থাকতে পারবে? রাজকন্যাদের রাজপ্রাসাদে মানায় চৌধুরী সাহেব, কিন্তু যে রাজকন্যা অন্যের অভাব নিয়ে ঠাট্টা করে, তার জায়গা হওয়া উচিত ধুলোবালিতে। আপনি সম্পত্তি দিয়েছেন, সেটা আপনার মহানুভবতা নয়, ওটা আপনার বাঁচার শেষ চেষ্টা। টাইগার, এই ফাইলগুলো নিয়ে যাও, আর এদের সবাইকে বলো আজ থেকে এরা আমার বাগান বাড়িতে মালি হিসেবে কাজ করবে। আমি দেখতে চাই কাদা আর গ্রামের গন্ধে রাজকন্যাদের কেমন লাগে। আর হ্যাঁ, এদের প্রতিদিনের মজুরি হবে মাত্র 500 টাকা, ঠিক সেই টাকাটা যেটা আপনি আমাকে ছুঁড়ে দিয়েছিলেন। সাগরের এই অপমানজনক কিন্তু ন্যায়সঙ্গত বিচার দেখে উপস্থিত গার্ডরা পর্যন্ত অবাক হয়ে গেল। সাগর এক মুহূর্তের জন্য কারোর দিকে করুণার দৃষ্টিতে তাকালো না। সে তার দামি চেপে উঠে বসল। আনিকা, মনে আছে তো বলেছিলে আমি তোমার পায়ের দুলার মতো। আজ থেকে তুমি আমার বাগানের সেই দুলু পরিষ্কার করবে। সময় কারোর জন্য থেমে থাকে না ম্যাডাম, আর অহংকার তো উপরওয়ালাও সইবেন না। টাইগার, গাড়ি ছাড়ো। আমাকে আজ এতিমখানায় বাচ্চাদের সাথে দুপুরের খাবার খেতে হবে। এদের সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। সাগরের গাড়িটা ধুলো উড়িয়ে চোখের আড়াল হয়ে গেল। চৌধুরী সাহেব, হারুন আর আনিকা পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে সাগরকে তারা পায়ে মারিয়ে চলে যেত, সে সাগরের পায়ের ধুলো হওয়ার যোগ্যতাও আজ তাদের নেই। চৌধুরী ভিলার সামনে আজ এক রহস্যময় থমথমে পরিবেশ। সাগরের নির্দেশে যখন সবাই বাগানের মালির কাছে হাত দিয়েছে, ঠিক তখনই গেটের সামনে একটি পুরনো সামরিক জিপ এসে থামল।
জিপ থেকে নামলেন বয়োবৃদ্ধ এক ব্যক্তি, যার পরনে শততালি দেওয়া এক জীর্ণ ইউনিফর্ম, কিন্তু বুকে ঝুলছে বীরত্বের মেডেল। তাকে দেখে সাগরের চোখ প্রথমবার বিস্ময় দেখা দিল। মেজর জেনারেল হায়দার, আপনি এখানে এই অবস্থায় কেন? আমি তো জানতাম আপনি রিটায়ারমেন্টের পর দেশের বাইরে আছেন। আজ হঠাৎ এই গ্রামে আমার এই পুরনো কর্মস্থলের সামনে আপনার আগমন কি কোনো বিশেষ সংকেত? আপনার চোখে আমি এক গভীর উদ্বেগের ছায়া দেখতে পাচ্ছি। টাইগার, সবাইকে দূরে সরিয়ে দাও। আজ এমন কিছু হতে যাচ্ছে যা এই শহরের মানুষ স্বপ্নেও দেখেনি। সাগর, অনেক হয়েছে লুকোচুরি। দেশ আজ বড় বিপদে। তুমি কেন ছদ্মবেশে এই ধুলোমাখা গ্রামে কামলা খাটছিলে? তার পেছনের সত্যটা কি এখনও এদের বলবে না? এই যে চৌধুরী সাহেব আর মোশারফ মেম্বাররা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এরা কি জানে তুমি কে? এরা যাকে মাফিয়া এমকে বলে ভয় পাচ্ছে, তারা কি জানে তোমার আসল পরিচয় কোনো অপরাধ জগতের নয়, বরং এই দেশের সার্বভৌমত্বের সাথে মিশে আছে? আজ যে সময় এসেছে সেই রক্ত ভেজা ফাইলটা খোলার। মেজর সাহেব, আপনি কি বলছেন এসব? এই সাগর তো একটা মাফিয়া। ও তো আমাদের সব সম্পত্তি দখল করে নিয়েছে। আপনি ওকে চেনেন? ও কি সত্যি কোনো বড় কর্মকর্তা ছিল? আমরা তো ওকে স্রেফ একটা চাষা ভেবেছিলাম। আমাদের সাথে ও যা করেছে তার বিচার কি কেউ করবে না? চৌধুরী সাহেব, আপনার বিচার তো আমি আগে শুরু করেছি। মেজর সাহেব যা বলছেন তা শুরু। আপনারা আমাকে কামলা বলছেন, ছোট লোক বলছেন, কিন্তু কোনোদিন কি জানার চেষ্টা করেছেন কেন একজন মানুষ নিজের সব পরিচয় মুছে দিয়ে আপনাদের পচা নর্দমার মতো এলাকায় কাজ করতে আসে? আমি এই গ্রামে এসেছিলাম এক বিশেষ মিশনে, যে মিশনের নাম ছিল অপারেশন ব্ল্যাক সোর্ড। আপনারা যে আজাদের সাথে হাত মিলিয়ে ড্রাগসের ব্যবসা করতেন, সে আজাদ আসলে কার হাতের পুতুল তাকে আপনারা জানেন? সাগর, তুমি থামো, আমি সব বলছি। 7 বছর আগে এই দেশের সীমান্ত এলাকায় যখন এক ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল, তখন আমাদের সেরা কমান্ডো অফিসার ক্যাপ্টেন নেহাল খান, ওর সংক্ষিপ্ত নাম এনকে, একাই পুরো শত্রু ঘাঁটি ধ্বংস করেছিল। কিন্তু আমাদেরই ভেতর কিছু বেঈমান তাকে মৃত ঘোষণা করে ফাইল বন্ধ করে দেয়। নেহাল মরেনি, সে ছদ্মবেশ নিয়েছিল। সে চেয়েছিল সেই বেঈমানদের খুঁজে বের করতে, যারা দেশের সম্পদ বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছে। আর সেই বেঈমানদের তালিকার একদম ওপরে ছিল চৌধুরী সাহেব আর আপনার এই মোশাররফ মেম্বার। সাগর কোনো মাফিয়া নয়, সেই দেশের স্পেশাল ইন্টেলিজেন্স ফোর্সের চিফ। নেহাল খান, ক্যাপ্টেন নেহাল খান, যে মানুষটার কথা পাঠ্য বইতে বীরত্বের গল্প হিসেবে পড়ানো হয়, সে আমাদের বাসায় কামলা খেটেছে। নেহাল, তুমি কেন একবারও বললে না? আমি তোমাকে কত অপমান করেছি, তোমার মুখে শরবত ছুঁড়ে মেরেছি। আমি জানতাম না যে আমি এই দেশের বীরের গায়ে হাত তুলেছি। তুমি আমাদের ক্ষমা করে দাও নেহাল, আমি মরে গেল নিজেকে ক্ষমা করতে পারবো না। নেহাল খান অনেক আগেই মরে গেছে আনিকা। তোমাদের অবহেলা আর ঘৃণা সেই দেশপ্রেমিক ক্যাপ্টেনকে তিলে তিলে মেরে ফেলেছে। আমি যখন পেটের দেয়ে তোমাদের কাছে চাকরি চেয়েছিলাম, তখন কি একবারও মনে হচ্ছিল যে আমি একজন মানুষ? তোমরা আমার ইউনিফর্ম দেখোনি, তাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। আজ যদি আমি সেই জৌলুস নিয়ে ফিরতাম, তবে তোমরা আমার পায়ে ধুয়ে পানি খেতে। কিন্তু আমি চেয়েছিলাম তোমাদের আসল চেহারাটা দেখতে। আর চৌধুরী সাহেব, আপনার ওই সুড়ঙ্গ দিয়ে যে ফাইলগুলো আমি পেয়েছি, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে আপনি কীভাবে দেশের পারমাণবিক তথ্য বিদেশের কাছে বিক্রির চুক্তি করেছিলেন। আপনার মতো দেশদ্রোহীর বিচার করার জন্য আমি ছদ্মবেশে এই গ্রামে কৃষকের কাজ নিয়েছিলাম। ক্যাপ্টেন সাহেব, আমাদের মাফ করে দেন। আমরা বুঝতে পারিনি, আমরা লোভের বশে অন্ধকারে ডুবে গিয়েছিলাম। আমাদের উপর দয়া করেন, আমরা আপনার সব হুকুম মানব। আমাদের জেলে পাঠাবেন না। দেশদ্রোহীদের জন্য সাগরের আবেদনে ক্ষমা নামক কোনো শব্দ নেই। মেজর সাহেব, এদের সবাইকে আজই ডাইরেক্ট মিলিটারি ইন্টেলিজেন্সের হেভি কাস্টডিতে নিয়ে যান। এদের ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে স্থাবর অস্থাবর সব সম্পত্তি এখন থেকে দেশের কল্যাণে ব্যয় হবে। আনিকা, তুমি বলেছিলে না আমি নিজেকে বিচারক ভাবি কেন? কারণ যখন আইন অন্ধ হয়ে যায়, তখন কোন এক নিহাল খানকে ছদ্মবেশ নিয়ে নর্দমায় নামতে হয় জঞ্জাল পরিষ্কার করার জন্য। আজ থেকে তোমরা আর চৌধুরী বিলের মালিক নও, তোমরা এখন এই দেশের বড় অপরাধী। টাইগার, এদের টেনে নিয়ে গাড়িতে তোলো। নেহাল, তোমার মিশন সফল, কিন্তু সরকার চায় তুমি আবার তোমার দায়িত্বে ফিরে আসো।
দেশ তোমাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চায়, মাফিয়া হিসেবে নয়। তোমার মাও এখন নিরাপদ। তুমি কি আমাদের সাথে যাবে? আমি ফিরে আসবো মেজর, কিন্তু নিহাল হিসাবে নয়। আমি সাগর হয়ে থাকবো, কারণ সাধারণ মানুষের বেড়ে মিশে থাকলে শয়তানদের চেনা খুব সহজ হয়। চৌধুরী সাহেব, যাওয়ার আগে একবার পেছনের দিকে তাকিয়ে দেখুন। যে মাটি আপনি আমাকে খুঁড়তে দিয়েছিলেন, সেই মাটিতেই আপনার সব অহংকার আজ চাপা পড়ে আছে। মনে রাখবেন, গায়ের গন্ধ আর কাদামাখা পোশাক দিয়ে কোনো মানুষের বিচার করা যায় না। মানুষের আসল পরিচয় তার কর্মে, তার দেশপ্রেমে। পুরো এলাকা এখন স্তব্ধ। কেউ ভাবতেই পারেনি যে একসময়ের অবহেলিত সেই কামলা ছেলেটি আসলে দেশের গর্ব, ক্যাপ্টেন নিহাল খান। পুলিশ ভ্যান আর মিলিটারি জিপে করে অপরাধীদের নিয়ে যাওয়া হচ্ছে। আনিকা শুধু ফ্যাল করে সাগরের দিকে তাকিয়ে রইল, কিন্তু সাগরের চোখে আজ আর কোনো ঘৃণা নেই, আছে শুধু এক গভীর প্রশান্তি। সে ধীর পায়ে তার মায়ের কেবিনের দিকে এগিয়ে গেল। চৌধুরী সাহেবের বাড়ি থেকে যখন পুলিশের ভ্যানগুলো বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আকাশটা হঠাৎ কালো হয়ে এলো। সাগর ভাবছিল সব ঝামেলা মিটে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে হাসপাতালের দিক থেকে বিকট একটা বিস্ফোরণের শব্দ শোনা গেল। সাগরের কানে থাকা ওয়ারলেস সেট থেকে হঠাৎ ঘর শব্দ আসতে শুরু করলো, আর কেউ একজন সেখান থেকে শয়তানি হাসি হাসলো। টাইগার, হাসপাতালের ওদিকে কিসের আওয়াজ হলো? আমার টিম কেন কথা বলছে না? মেজর হায়দার, আপনি কি শুনতে পাচ্ছেন? চারিদিকে মোবাইল নেটওয়ার্ক হঠাৎ জ্যাম হয়ে গেল কিভাবে? আমার ব্যাকআপ টিম কোথায় গেল? আপনারা কি শুনতে পাচ্ছেন? কেউ একজন আমাদের পুরো সিস্টেম হ্যাক করে বসে আছে। নেহাল, এটা তো হওয়ার কথা ছিল না। হাসপাতালের পাহারায় তো আমার সবচেয়ে তুখোর কমান্ডোরা ছিল। তুমি কি শুনতে পাচ্ছ? কোনো একটা থার্ড পার্টি আমাদের মাঝপথে অ্যাটাক করেছে। সাবধানে থেকো নেহাল, কেউ একজন তোমার খুব কাছে চলে এসেছে, আর সে তোমার সব খবর জানে। সাগরের চোখের সামনেই হঠাৎ ড্রোন থেকে বৃষ্টির মতো ছোট ছোট বিষাক্ত তীরের হামলা শুরু হলো। সাগরের বডিগার্ডরা কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই একটা বুলেট এসে আনিকার কাঁধে বিঁধল। আনিকা যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। নিহাল, বাঁচাও আমাকে। ওরা কারা? ওরা তো চৌধুরী সাহেবের লোক না, ওরা তো পুলিশের লোকও না। আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। নেহাল, তুমি কি দেখতে পাচ্ছ? ওই যে কালো মুখোশ পরা লোকগুলো দেয়াল টপকে ভিতরে আসছে। ওদের হাতে তো অনেক ভারী অস্ত্র। নেহাল, আমাকে ফেলে যেও না। আনিকা, তাড়াতাড়ি মাথা নিচু করো। টাইগার, আনিকাকে দেওয়ালের আড়ালে নিয়ে যাও। এটা কিভাবে সম্ভব? এই আধুনিক সাইলেন্ট গান তো শুধু আমার স্পেশাল টিমের কাছে থাকার কথা। মেজর, এরা কারা যারা আমার প্রতিটি মুভমেন্ট আগে থেকেই জানে? আমার নিজের এলাকায় আমাকে অ্যাটাক করার সাহস কারা হলো? আজ আমি অবাক হচ্ছে যে এই হামলার কায়দা তো একদম আমার নিজের শেখানো টেকনিকের মতো। আমার নিজের অস্ত্র দিয়ে আমাকে মারার চেষ্টা করছে কারা? সাগরের মতো শক্ত মনের মানুষও আজ ভরকে গেছে। যে হামলাকারীরা আসছে তাদের ড্রেসে কোনো নাম নেই, কিন্তু তাদের প্রত্যেকের হাতের কবজিতে সাগরের মতো একই ট্যাটু আঁকা আছে। সাগর বুঝতে পারল এটা কোনো মামুলি মাফিয়া যুদ্ধ নয়, বরং তার নিজের অতীতের কেউ তাকে মারতে এসেছে। তোমরা কারা? সামনে আসো। কাপুরুষের মতো লুকিয়ে হামলা করছো কেন? যদি তোমরা আমার লোক হয়ে থাকো তবে ভালো করে জানো যে আমার সাথে বেইমানি করলে তার রেজাল্ট কি হয়। আনিকা, তুমি শক্ত হয়ে থাকো, আমি তোমাকে এখান থেকে বের করবই। মেজর সাহেব, আপনি এখনই হেলিকপ্টার পাঠান। আনিকার গা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে, আমাদের এখান থেকে এখনই সরতে হবে। নিহাল, আমার দিকে তাকাও। ওই যে লোকটার সামনে আসছে, ওর হাতে তোমার সে হারানো মেডেলটা কেন? ওটা তো তোমার বুকের মেডেল। ও কি তোমার সেই ছোট ভাই যাকে তুমি মরে গেছো বলে জানতে? নিহাল, আমার খুব ভয় লাগছে। চারপাশটা কেমন ঝাপসা হয়ে আসছে। তুমি কি আমাকে একা ফেলে চলে যাবে? নিহাল, কথা বলো। অসম্ভব। আমার বয়স 7 বছর আগে সেই বর্ডারের যুদ্ধে নিজের চোখে মরতে দেখেছি। তার মেডেল এখানে কার কাছে থাকবে? এটা কি কোনো সাজানোর নাটক নাকি অন্য কিছু? আমি তো আজ মিস্টার এক্স.আর চৌধুরী সাহেবকে ধরে ফেলছিলাম। তবে এই হামলা কোথা থেকে এলো? তার মানে কি গল্পের আসল মাথা এখনো আড়ালে বসে আছে? টাইগার, ওদের উপর পাল্টা গুলি চালাও, কাউকে জ্যান্ত ছাড়বে না। সাগরের অর্ডারে চারিদিকে গোলাগুলি শুরু হলো, কিন্তু সামনের লোকগুলোও যেন সাগরের প্রতিটি চাল আগে থেকে জানে। আনিকা যন্ত্রণায় ছটফট করছে, আর সাগরের চোখে প্রথমবারের মতো অসহায় ভাব দেখা দিল। রহস্য এখন আর শুধু গ্রামে নেই, এটা এখন সাগরের নিজের জীবনের ওপর বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে।
আজ আমি বুঝতে পারছি আমি যাকে জঞ্জাল ভেবে সাফ করতে চেয়েছিলাম সেই জঞ্জাল অনেক দূর ছড়িয়ে আছে। আনিকা, আমাকে মাফ করো। আমি ভেবেছিলাম সব শেষ করে দিয়েছি, কিন্তু আসল খেলা তো কেবল শুরু হলো। যে হাত আজ তোমাকে লেগেছে সে হাত আমি শরীর থেকে আলাদা করে দেব। টাইগার, আমাদের ইমার্জেন্সি প্ল্যান রেড ফিনিক্স শুরু করো। আজ রাতে এই শহরে আগুন জ্বলবে, কিন্তু এই বেঈমানদের আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। সাগর আনিকাকে কোলে তুলে নিয়ে নিরাপদ জায়গার দিকে দৌড়াতে শুরু করলো। পেছনে পড়ে রইল ধ্বংস হয়ে যাওয়া বাড়ি আর অনেকগুলো রহস্যমাখা প্রশ্ন। সাগরের নিজের ভাই কি আসলেই বেঁচে আছে, নাকি সাগরেরই কোনো আপন মানুষ তার সাথে গাদ্দারি করেছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে সাগরকে এখন আরও বড় যুদ্ধের ময়দানে নামতে হবে। চারিদিকে গুলির আওয়াজ আর ধোঁয়ায় পুরো এলাকা নরক হয়ে গেছে। সাগর এক হাতে আনিকাকে জড়িয়ে ধরে আছে, আর অন্য হাতে তার স্পেশাল পিস্তল নিয়ে নিখুঁত নিশানায় শত্রু কমাচ্ছে। আনিকা যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে, কিন্তু সাগরের চোখে এখন কোনো মায়া নেই, সেখানে শুধু খুনের নেশা। সে বুঝতে পেরেছে এই হামলাকারীরা সাধারণ কেউ না, এরা প্রফেশনাল কিলার। টাইগার, আনিকাকে নিয়ে এখনই আমার সিক্রেট বেজে চলে যাও। আমি এখানে এই কুকুরগুলোর সাথে একটু খেলা করব। এদের সাহস কত বড় যে এরা নিহাল খানের ডেরায় এসে হামলা করে। শোন টাইগার, আনিকার গায়ে যেন আর একটা আসরও না লাগে। যদি লাগে তবে কাল সকালে তোর কপালেও গুলি থাকবে। যাও এখন এখান থেকে বের হও। বস, আপনি একা এখানে থাকবেন? ওরা সংখ্যায় অনেক বেশি, আর ওদের কাছে ভারী অস্ত্র আছে। আপনাকে একা ফেলে যাওয়া আমার জন্য ঠিক হবে না বস। এরা সবাই খুব বিপজ্জনক জানোয়ার। আমি কি তোমাকে জ্ঞান দিতে বলেছি? আমি যা বলেছি তা করো। এই 20-30 জন গুন্ডার জন্য আমার পুরো টিমের দরকার নেই, আমি একাই এদের জন্য যথেষ্ট। ওদেরকে বুঝিয়ে দেব যে খেতে কাজ করা সাগর আর ময়দানে নামা এনকের মধ্যে তফাৎ কি। যা এখান থেকে। টাইগার আনিকাকে নিয়ে দ্রুত জিপে করে বেরিয়ে গেল। সাগর এখন পুরো একা। সে তার গায়ের শার্টটা ছিঁড়ে ফেলল। তার সুঠাম শরীরে এখন ঘাম আর রক্ত মিশে একাকার। হাতে একটা লম্বা ছুরি আর অন্য হাতে পিস্তল নিয়ে সে অন্ধকারের দিকে পা বাড়ালো। কিরে বেইমানের দল, তোরা কি ভেবেছিস আড়াল থেকে ড্রোন মেরে নিহাল খানকে শেষ করে দিবি? সামনে আয়। তোরা যে টেটু হাতে নিয়ে ঘুরছিস ওটা তো আমার দেওয়া সম্মান ছিল। আজ সে হাতগুলো আমি শরীর থেকে আলাদা করব। আয়, কার আগে মরার শখ হয়েছে সামনে আয়। হুট করে চারপাশ থেকে 10-12 জন কালো পোশাক পরা লোক সাগরকে ঘিরে ধরল। তাদের হাতে লেজার লাগানো রাইফেল। এই দলের নেতৃত্বে থাকা সুলতান সাগরের খুব পরিচিত এক সময়কার জুনিয়র ছিল। সাগর, তোমার সময় শেষ। উপর থেকে করা অর্ডার আছে তোমাকে জ্যান্ত বা মরা নিয়ে যাওয়ার। তুমি অনেক খেলেছ, এবার স্যালেন্ডার করো। তোমার এই একলা বিরক্ত দিয়ে এই আধুনিক অস্ত্রর সামনে কিছুই হবে না। তোমার জিত আজ তোমাকে শেষ করে দেবে। স্যারেন্ডার, এই শব্দটা আমার ডিকশনারিতে নেই রে সুলতান। তোরা তো আমাকে চিনিস। তোদের যে বস উপরে বসে রিমোট টিপছে তাকে গিয়ে বলিস এনকে যখন জ্যান্ত থাকে তখন তার সামনে যমরাজও আসতে ভয় পায়। তোরা আসবি নাকি আমি শুরু করব? তোদের শেখানো বিদ্যা আজ তোদের উপরেই প্রয়োগ করব। কথা শেষ হওয়ার আগে সাগর বিদ্যুতের গতিতে সুলতানের উপর ঝাঁপিয়ে পড়ল। তার মুভমেন্ট এতই ফাস্ট যে রাইফেল চালানোর সুযোগই পেল না কেউ। সাগর তার হাতের ছুরিটা দিয়ে সুলতানের গলায় হালকা পোঁচ দিয়ে অন্যজনের রাইফেল কেড়ে নিল। পরের কয়েক সেকেন্ডে শুধু গুলির শব্দ আর মানুষের আর্তনাদ শোনা গেল। সাগর একাই একটার পর একটা শত্রুকে মাটিতে শুয়ে দিল। কি হলো, তোদের দম কি এতটুকুই? তোরা নাকি আমার টিমে ছিলি, আমার কাছে ট্রেনিং নিয়ে আজ আমার উপরই অ্যাপ্লাই করছিস? তোদের হাত কাঁপছে কেন? মরা মানুষের দিকে তাকিয়ে কি দেখছিস? এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, মার আমাকে। তোদের সাহসের কি এই অবস্থা? সাগরের অ্যাটিটিউড দেখে বাকি হামলাকারীরা পেছাতে শুরু করলো। সাগর ধীর পায়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিটি পদক্ষেপ যেন মৃত্যুর ঘণ্টা বাজাচ্ছে। সে সময় তার ফোন বেজে উঠল। ওপাশে মিস্টার এক্সের সেই বড় বস, যাকে সবাই ডার্ক লর্ড বলে ডাকে। নিহাল, তুমি আসলেই গ্রেট। আমার এতগুলো সেরা লোককে তুমি কয়েক মিনিটেই শেষ করে দিলে, কিন্তু তোমার ভাই তোমার কবজায়। তুমি কি চাও তোমার ভাই আবার মরুক? তুমি একা লড়েও কোনো লাভ করতে পারবে না। ওরে শয়তান, আমার ভাই মরে গেছে সে 7 বছর আগে।
তুই জ্যান্ত মানুষ নিয়ে নাটক করছিস? শোন, তুই যেই হোস না কেন, তোকে আমি মাটির তলা থেকে হলেও খুঁজে বের করব। আর আমার ভাই যদি বেঁচেও থাকে, তবে সে তোর মতো জানোয়ারের কাছে হার মানবে না। তোকে কথা দিচ্ছি, এই শহর ছাড়ার আগেই তোর কলেজে আমি ছেড়ে নেব। তোর এই খেল খতম করার জন্য আমি একাই যথেষ্ট। রাগ করো না নিহাল, আনিকা মেয়েটা তো বেঁচে গেল, কিন্তু কতক্ষণ? আমার লোকরা সব জায়গায় আছে। তুমি একা কতজনকে বাঁচাবে? তোমার ধ্বংস অনিবার্য। শুন কুত্তার বাচ্চা, আমি একা না। আমি যখন রাস্তায় নামি, তখন এই শহরের প্রতিটি দুলুকণা আমার হয়ে কথা বলে। তুই যাকে মাফিয়া অ্যানকে বলিস, সে শুধু মাফিয়া না, সে এই মাটির সন্তান। তোদের মতো দেশদ্রোহীর জন্য আমি একাই একটা আর্মি। তৈরি থাকিস, আমি আসছি। তোর অন্ধকার সাম্রাজ্য জ্বালিয়ে ছাই করে দেব। সাগর ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। তার সারা গায়ে এখন শত্রুদের রক্ত। সে আকাশের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল। তার চোখে এখন আর কোনো সংশয় নেই। সে জানে তার গন্তব্য কোথায়। টাইগার, রেড সিগন্যাল পাঠিয়ে দাও। শহরের প্রতিটি অলিগলি বন্ধ করো। আজ রাতে কোনো বিচার হবে না। আজ রাতে শুধু নিধন হবে। যারা বেইমানি করেছে তাদের সবার নাম যেন কাল সকালে কবরের ফলকে লেখা থাকে। আমি আজ একাই মিস্টার এক্স আর ডার্ক লর্ডের সাম্রাজ্য গুড়িয়ে দেব। আমার সামনে যারাই আসবে তারা আর বেঁচে ফিরবে না। সাগর তার পুরনো জিপটা স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনের সাথে সাথে সাগরের ভেতরে সেই ভয়ঙ্কর মাফিয়া সত্তাটা পুরোপুরি জেগে উঠল। যে সাগরকে সবাই অবহেলা করত, আজ সেই সাগরের ভয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপছে। সে ছুটছে হাসপাতালের দিকে, যেখানে তার মা আর আনিকা আছে। কিন্তু তার আসল লক্ষ্য হলো সেই রহস্যময় শত্রু, যে তার ভাইকে নিয়ে খেলা করছে। মাঝরাত, পুরো শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন শহরের উপকণ্ঠে থাকা ডার্ক লর্ডের গোপন আস্তানা এখন জ্বলন্ত অগ্নিকুণ্ড। সাগরের জিপটা ঝড়ের গতিতে এসে আস্তানার মেন গেট ভেঙে ভেতরে ঢুকলো। জিপ থেকে নামলো সাগর, তবে তার হাতে এবার কোনো পিস্তল নেই। সে একটা মোটা লোহার রড টেনে হিচড়ে মাটির উপর দিয়ে নিয়ে আসছে, আর সেই শব্দের ঘর্ষণে আগুন ঠেকরে বেড়াচ্ছে। তার চোখের মনি এখন রাগে নীল হয়ে গেছে। ডার্ক লর্ড, বাড়ি আয়। তুই না বলেছিলি আমি একা কি করতে পারবো? আজ তাকিয়ে দেখ তোর এই দুর্ভেদ্য দুর্গের অবস্থা। যে মানুষগুলোকে তুই টাকা দিয়ে কিনছিলি, তারা এখন আমার নামে ভয়ে তরতর করে কাঁপছে। আমার বাইকে নিয়ে নাটক করার শখ হয়েছে তোর? আজ তোকে দেখাবো নিহাল খান যখন শয়তানের রূপ নেয়, তখন নরকও ছোট মনে হয়। ভেতর থেকে ডার্ক লর্ডের সেকেন্ড ইন কমান্ড শমশের তার বিশাল বাহিনী নিয়ে বেরিয়ে এলো। শমশেরের হাতে ডাবল ব্যারেল গান, আর তার পেছনে প্রায় 50 জন সশস্ত্র লোক। সাগর, তুই অনেক বেশি বাড়িয়ে ফেলেছিস। জিপ নিয়ে ভেতরে ঢুকলেই বের হওয়া যায় না। তুই কি জানিস তোর চারপাশ দিয়ে এখন স্নাইপাররা তোকে তাক করে আছে? তুই এক পা এগোলেই তোর বুক ঝাঁঝরা পাজরা হয়ে যাবে। আমাদের বসের সাথে টক্কর দেওয়ার যোগ্যতা তোর নেই। তুই স্রেফ একটা চাষার মতোই মোবিলে মিশে যাবি। শমশের, তুই ঠিকই বলেছিস, আমি চাষা। আর চাষারা জানে কিভাবে আগাছা পরিষ্কার করতে হয়। তোর স্নাইপাররা এখন আর জ্যান্ত নেই। তাদের আঙ্গুল ট্রিগার ছোঁয়ার আগেই আমার টাইগার তাদের জমলুকে পাড়িয়ে দিয়েছে। এখন বাকি আছিস তুই আর তোরই বেতনভুক্ত বীরুরা। তোদের কার বুকের পাটা আছে আমার সামনে দাঁড়ানোর? আয়, এই লোহার রড দিয়ে তোদের মাথার খুলি আজ ফুটবল বানাবো। সাগরের এই হাড়হিম করা অ্যাটিটিউড দেখে শমশেরের হাত কাঁপতে শুরু করলো। সে ট্রিগার চাপতে যাবে, তার আগে সাগর হাতের রডটা এমন জোরে ছড়ে মারলো যে সেটা শমশেরের বন্দুকের নল দুমড়ে মুচড়ে দিয়ে তার কাঁধে গিয়ে বিঁধল। শমশের যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। কি হলো রে শমশের, এত চিল্লানি কেন? তুই না বললি আমি চাষা? শোন, তোদের মতো বেঈমানদের মারার জন্য আমার বন্দুকের গুলি খরচ করাও আমি অপচয় মনে করি। তোদের সবার বসের কাছে আমার একটা মেসেজ আছে। আজ এই আস্তানা থেকে একজনও সুস্থ শরীরে বের হতে পারবি না। যারা পালাবি তাদের আমি দৌড়ে ধরবো, আর যারা লড়বি তাদের আমি তিলে তিলে মারবো। সাগরের কথা শুনে বাকি গুন্ডারা ভয়ে অস্ত্র ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু সাগরের চোখ এখন এক ভয়ঙ্কর শিকারে পরিণত হয়েছে। সে দৌড়ে গিয়ে ল্যাম্পপোস্ট থেকে একটা তার ছেড়ে নিয়ে হামলাকারীদের পা পেঁচিয়ে ধরে আছাড় মারতে লাগলো। সাগরের এই দানবীয় শক্তি দেখে ডার্ক লর্ড তার সিসিটিভি রুমে বসে ঘামতে শুরু করেছে। ডার্ক লর্ড, তুই আমার বাইকে জিম্মি করে নাটক করেছিস। এখন দেখ তোর সবচেয়ে বিশ্বাসী মানুষগুলোর কি দশা করছি। তুই কি ভেবেছিলি আমি দুর্বল? শোন, নিহাল খান যখন
কামলা সেজে খাতা মাখতো তখন সে শিখছিল ধৈর্য। আর আজ সেই দরজার বাঁধ ভেঙে গেছে। তুই যদি এখন তোর গর্ত থেকে বের না হস, তবে আমি পুরো বিল্ডিংটা তুই সহ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেব। ঠিক তখন বিল্ডিংয়ের লাউড স্পিকারে ডার্ক লর্ডের কণ্ঠস্বর ভেসে এলো। তার গলায় এখন আর সেই দম্ভ নেই, বরং এক ধরনের আতঙ্ক ধরা পড়েছে। নিহাল, থামো। তুমি যা চাইছো তাই দেব। তোমার ভাইকে দেখতে চাও, তাকে আমি এখনই বের করছি। কিন্তু খবরদার, তুমি যদি আর এক পা এগো, তবে আমি সুইচ টিপে তাকে শেষ করে দেব। তুমি কি তোমার আপন ভাইকে রক্ত দেখতে চাও? তুই কি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস? শোন, আমার ভাই যদি সত্যি বেঁচে থাকতো, তবে সে তোর মতো জানোয়ারের কাছে বন্দী হয়ে থাকার চেয়ে মরে যাওয়াকে বেশি সম্মান মনে করতো। তুই যাকে জিম্মি করেছিস সে আমার ভাই নয়, সে তোর কোনো মুড়া। আজ তোর সব জারি জুরি আমি পাস করব। টাইগার, সিগন্যাল দাও। সাথে সাথে সাগরের ব্যাকআপ টিম আকাশ থেকে দড়ি বেয়ে নামতে শুরু করলো। পুরো বিল্ডিংটা এখন চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। সাগর ধীর পায়ে গেটের দিকে এগোচ্ছে, আর তার পেছনে পড়ে আছে কয়েক ডজন অকেজো গুন্ডা। সাগরের এই দাপট দেখে মনে হচ্ছে সে যেন এই পৃথিবীর অধিপতি। আনিকা যখন আমাকে বলেছিল আমি নিজেকে বিচারক ভাবি কিনা, তখন উত্তর দেয়নি। আজ দিচ্ছি, শয়তানের রাজ্যে শান্তি ফেরাতে হলে যমরাজ হওয়া ছাড়া কোনো উপায় নেই। ডার্ক লর্ড, তোর সময় শেষ। তোকে আজ আমি এই দুলু বালিতেই কবর দেব। সাগর বিল্ডিং এর ভেতরে পা রাখলো। চারিদিকের অন্ধকার আর ধোঁয়ার মাঝে সাগরের চোখ দুটো সাপের মতো জ্বলছে। সে জানে ভেতরে কোনো বরফ হাত পাতা আছে, কিন্তু সাগরের অ্যাটিটিউড বলছে আজ সে মৃত্যুকে জয় করেই ফিরবে। সাগরের সামনে এখন বিশাল একটা স্টিলের দরজা। সে জানে এই দরজার ওপাশেই ডার্ক লর্ড লুকিয়ে আছে। সাগরের গায়ের জ্যাকেটটা রক্তে ভিজে গেছে, কিন্তু তার হাঁটার মধ্যে কোনো ক্লান্তি নেই। সে দরজার সামনে গিয়ে দাঁড়ালো আর সজোরে একটা লাথি মারল। বিকট শব্দে দরজা খুলে গেল। ভেতরের আবছা আলোয় একজন লোক হুইল চেয়ারে বসে আছে, যার মুখটা অন্ধকারের দিকে ঘোরানো। কি রে ডার্ক লর্ড, অনেক তো লুকোচুরি খেললি, এখন সামনে আয়। তোর এই কালো কাছের গড় আর বডিগার্ড দিয়ে তুই আমাকে আটকাতে পারবি না। বল, আমার ভাইয়ের নাম নিয়ে কেন এত নাটক করছিস? 7 বছর আগে যে চ্যাপ্টার আমি শেষ করে দিয়েছি, সেটা কেন আবার খুললি? নিহাল, তুমি সবসময় খুব জেদি ছিলে। আমার কমান্ডো টিমে তুমিই ছিলে সেরা, কিন্তু তোমার এই জেদি তোমার ভাইকে শেষ করেছিল, মনে নেই? আজ তুমি যাকে খুঁজছো সে তোমার ভাই না হলেও তার শরীরে তোমার ভাইয়ের হার্টে ধরফর করছে। এটা একটা সাইন্টিফিক মিরাক্কেল, নিহাল। শ্যাট আপ, এসব আজেবাজে গল্প আমাকে শুনিস না। বিজ্ঞানের দোহাই দিয়ে তুই পার পাবে না। আমি এখানে কোনো গল্প শুনতে আসিনি, তোকে জাহান্নামে পাঠাতে এসেছি। তুই যে লিস্টটা চুরি করেছিস ওটা বের কর। দেশের কোটি কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস তোকে কে দিল? তোকে কি চৌধুরী সাহেব বা মন্ত্রী টাকা খাইয়েছিল? হঠাৎ করে ঘরের সব লাইট জ্বলে উঠল। হুইল চেয়ারে বসে লোকটা ঘুরে দাঁড়ালো। সাগর অবাক হয়ে দেখল লোকটা আর কেউ নয়, তারই এক সময়ের বিশ্বস্ত মেন্টর কর্নেল জহির, যার হাত ধরে সাগর আর্মিতে ঢুকেছিল। সাগরের পা যেন মাটির সাথে আটকে গেল। কর্নেল জহির, আপনি আপনি ডার্ক লর্ড? আমি তো জানতাম আপনি 3 বছর আগে এক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আপনি কি এই নোংরা কাজের সাথে জড়িত? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে শিখিয়েছিলেন দেশপ্রেম, আর আপনি কিনা আজ দেশের সাথে বেইমানি করছেন। নিহাল, দেশপ্রেম দিয়ে পেট ভরে না। এই দেশ আমাদের কি দিয়েছে? এক টুকরো মেডেল আর অবসরের পর অবজ্ঞা। আমি চেয়েছিলাম পাওয়ার, আমি চেয়েছিলাম এই পুরো সিস্টেমটাকে নিজের আঙুলে নাচাতে। আর তোমার ভাই, সে তো স্রেফ একটা রিমোট ছিল, তাকে মরতে হতোই। এখন তুমি চাইলে আমার সাথে হাত মেলাতে পারো, আমরা দুজনে মিলে এই শহর শাসন করব। হাত মেলাবো আপনার সাথে? যে মানুষটা নিজের আদর্শ বিক্রি করে দেয়, তার সাথে কথা বলাটাও আমার কাছে পাপ। আমি যখন গ্রামের খেতে ক্লাস করতাম, তখন আমি বুঝতে পেরেছিলাম সাধারণ মানুষের কষ্ট, আর আপনি এসি রুমে বসে তাদের রক্ত চুষছেন। শুনেন কর্নেল, আপনি আমার শুরু হতে পারেন, কিন্তু আজ আপনি একজন অপরাধী, আর এনকে অপরাধীদের কখনো ক্ষমা করে না। কর্নেল জহির হুট করে টেবিলের তলা থেকে একটা রিমোট বের করলেন। সাগরের চারপাশ দিয়ে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করলো। সাগর বুঝতে পারলো সে ফাঁদে পড়েছে, কিন্তু সাগরের চেহারায় ভয়ের কোনো চিহ্ন নেই। সে পকেট থেকে একটা ছোট গ্যাজেট বের করে সুইচ টিপল। আপনি কি ভেবেছেন আমি একা আসছি?
টাইগার, শুরু করো। সাথে সাথে বিল্ডিংয়ের ছাদ ফেটে কমান্ডোরা দড়ি বেয়ে নামতে শুরু করলো। সাগরের ব্যাকআপ টিম পুরো রুম দখল করে নিল। কর্নেল জহির অবাক হয়ে দেখলেন তার সব সিকিউরিটি সিস্টেম জ্যাম হয়ে গেছে। সাগর ধীর পায়ে কর্নেলের সামনে গিয়ে দাঁড়ালো এবং তার কলার ধরে এক ঝটকায় চেয়ার থেকে ফেলে দিল। আপনার দিন শেষ, কর্নেল। আপনি ভেবেছিলেন আমি শুধু গায়ের জোরে লড়ি। আমি আপনার প্রতিটি চাল আগে থেকে জানতাম। যে টেকনোলজি আপনি আজ ব্যবহার করছেন ওটা আমি নিজেই আপডেট করেছি। এখন চলুন, জেলের ভাত খাবেন আর ভাববেন কিভাবে আপনার ছাত্র আপনাকে হারিয়ে দিল। টাইগার, ওনাকে কাস্টডিতে নাও। আর হ্যাঁ, ওনার ল্যাপটপ থেকে সব ডেটা রিকভার করো। বস, আনিকা ম্যাডামের জ্ঞান ফিরেছে। উনি হাসপাতালে আপনার জন্য পাগল হয়ে যাচ্ছেন। আর চৌধুরী সাহেব আর মন্ত্রীরা এখন জেলের মেঝেতে বসে কান্নাকাটি করছেন। আপনি কি এখন হাসপাতালে যাবেন? যাব, তবে আগে এই নোংরা জায়গাটা সেল করে দাও। কর্নেল জহিরের মতো মানুষদের জন্য আমাদের পুরো ডিপার্টমেন্ট বদনাম হচ্ছে। শোন টাইগার, আজ থেকে এই শহরের প্রতিটি কোণ থেকে বেঈমানদের নাম মুছে দিতে হবে। আমি আসছি। সাগর বিল্ডিং থেকে বেরিয়ে এলো। রাতের ঠান্ডা বাতাসে সে একটা লম্বা শ্বাস নিল। তার কাঁধে থেকে আজ এক বিশাল বোঝা নেমে গেছে। কিন্তু রহস্যের শেষ এখনো হয়নি। সে জানে তার ভাই হয়তো বেঁচে নেই, কিন্তু কর্নেলের বলা কথাগুলো তাকে ভাবিয়ে তুলছে। সে কি পারবে সত্যটা খুঁজে বের করতে? সাগর তার জিপটা স্টার্ট দিল হাসপাতালের উদ্দেশ্যে। রাত তখন শেষ হয়ে আসছে। ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। সাগর হাসপাতালের করিডোর দিয়ে গটগট করে হাঁটছে। তার শরীরটা ধুলো আর রক্তে মাখামাখি হয়ে আছে, কিন্তু তার তোয়াক্কা সে করছে না। সরাসরি গিয়ে থামলো আনিকার কেবিনের সামনে। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো আনিকা বিছানায় শুয়ে জানালার দিকে তাকিয়ে আছে। আনিকা, কেমন আছে এখন? ডাক্তার বলল তোমার জ্ঞান ফিরেছে। পিঠের ব্যথাটা কি এখনো খুব বেশি? তোমাকে বলেছিলাম না মাথা নিচু করে রাখতে? কেন আমার কথা শোনোনি? তুমি হুদাই ঝুঁকি নিতে পছন্দ করো। নেহাল, তুমি এসেছো। আমি তো ভেবেছিলাম তুমি আর ফিরবে না। ওই গুন্ডাগুলো তোমাকে যেভাবে ঘিরে ধরেছিল, আমি তো ভয়ে শেষই হয়ে যাচ্ছিলাম। তুমি কি ঠিক আছো? তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে। তুমি কেন নিজের শরীর যত্ন নাও না? সব সময় শুধু দেশ আর মিশন নিয়ে পড়ে থাকো। আরে দূর, এই সামান্য রক্তে আমার কিছু হয় না। এই ছোটোখাটো চোট আমার জন্য ঢালবাদ। তুমি শোনো, কর্নেল জহিরকে ধরে ফেলেছি। যে লোকটাকে আমি নিজের বাবার মতো সম্মান দিতাম, সেই লোকটাই কিনা আমার সাথে বেইমানি করলো। ভাবতে অবাক লাগছে। মিস্টার এক্স থেকে শুরু করে তোমার বাবা, চৌধুরী সাহেব, সবার চ্যাপ্টার এখন ক্লোজ। বাবার কথা আর বলো না নেহাল, আমার খুব লজ্জা লাগছে। আমি ভাবতেই পারিনি আমার বাবা এত নিজ কাজ করতে পারে। আর আমি তোমাকে কত অপমান করেছি, তুমি কি আমাকে কোনোদিন মাফ করতে পারবে? আমি তো তোমাকে একটা সাধারণ কামলা ভেবে যা তা বলেছি। এখন ভাবলে মনে হয় আমার জিভটা কেটে ফেলা উচিত ছিল। ওসব পুরনো কথা বাদ দাও। আমি যখন ছদ্মবেশে তোমাদের বাড়িতে ঢুকেছিলাম তখন জানতামই যে আমাকে এসব সহ্য করতে হবে। তবে একটা কথা ঠিক, তোমার ওই এক গ্লাস শরবত ছুঁড়ে মারাটা আমি বলিনি। তবে ওটা মনে আছে বলি হয়তো আজ সব অপরাধীকে জেলের ভাত খাওয়াতে পেরেছি। এখন বলো, তোমার বাবা আর মেম্বার মুশাররফকে তো সাজা পেতেই হবে। তুমি কি আমার উপর রাগ করবে? না নেহাল, একদম না। অপরাধ করলে তার সাজা তো পেতেই হবে। তুমি তোমার দায়িত্ব পালন করেছো। আমি বরং খুশি যে তুমি আমার জীবনটা বাঁচিয়েছো। আচ্ছা নেহাল, ওই ড্রাগ লর্ড কি সত্যি তোমার ভাইয়ের কথা কিছু বলেছিল? তোমার ভাই কি সত্যি বেঁচে আছে? কর্নেল জহির মিথ্যা বলছে। ও আমাকে মানসিকভাবে দুর্বল করতে চেয়েছিল। আমার ভাই 7 বছর আগে আমার কোলেই নিঃশ্বাস ছেড়েছিল। ওটা নিয়ে আমি আর মাথা কামাইতে চাই না। এখন শুধু চাই এই শহরটা শান্তিতে থাকুক। আমি টাইগারের কাছে একটা বড় ফাইল দিয়েছি, সব এতিমখানা আর গরিব মানুষের জন্য তোমার বাবার সম্পত্তিগুলো লিখে দিয়েছি। এখন তুমি চাইলে আমার সাথে ওই এনজিওতে কাজ করতে পারো। ঠিক তখন টাইগারের এক হাতে একটা মোবাইল আর অন্য হাতে একটা কালো ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে ঘুরে ঢুকলো। টাইগারের মুখটা খুব শুকিয়ে গেছে। মনে হচ্ছে সে খুব ভয়ঙ্কর কোনো খবর পেয়েছে। বস, একটা বিরাট ঝামেলা হয়ে গেছে। কর্নেল জহিরকে যখন আমরা কাস্টডিতে গিয়ে নিয়ে যাচ্ছিলাম তখন মাঝপথে কেউ একজন আমাদের উপর হামলা করেছে। কর্নেল জহির এখন নিখোঁজ। আর এই ব্যাগটা আপনার জন্য রেখে গেছে। ব্যাগের ভেতরে একটা অডিও রেকর্ডার আছে বস। মনে হচ্ছে গেম এখনো শেষ হয়নি। কি বললি? টাইট সিকিউরিটি থাকার পরেও লোকটা পালিয়ে গেল? আমার চোখে দুলু দিয়ে কর্নেল জহির পালাবে? এটা তো হতে পারে না। টাইগার, অডিও রেকর্ডটা অন করো তো, দেখি বুড়ো হাড়ের ইবলিসটা এখন আবার কি ফোন দিয়ে এসেছে।
টাইগার রেকর্ডারটা অন করলো। সেখান থেকে কর্নেল জহির হাসির শব্দ ভেসে এলো। গলার আওয়াজটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। নিহাল, তুমি আমাকে ধরে ফেলেছো ভেবে খুব খুশি হয়েছিলে না? আরে পাগল, আমি তোমাকে এনকে বানিয়েছি, আমি তোমাকে কেমে এনেছি। আমি পালাচ্ছি না নিহাল, আমি তোমাকে আমার আসল আস্থানায় রাখছি। তোমার ভাই বেঁচে নেই ঠিকই, কিন্তু তোমার ভাইয়ের হৃৎপিণ্ড যার শরীরে ধরফর করছে, সেই লোকটা এখন আমার পাশে বসে আছে। তার সাথে দেখা করতে চাইলে চলে আসো, ডেড আইল্যান্ড। একা আসবে কিন্তু। এই বুড়ো শয়তানটা আমাকে শান্তি দেবে না দেখছি, ডাইরেক্ট ডেড আইল্যান্ডে ডাকছে। তার মানে ও আমার ইমোশন নিয়ে খেলছে। টাইগার, এখন হেলিকপ্টার রেডি করো, আমি একাই যাব। আনিকা, তুমি হাসপাতালে থাকো, আমি এই শেষ লড়াইটা শেষ করে ফিরে আসছি। নেহাল, যেও না প্লিজ, ওটা একটা ফাঁদ, ও তোমাকে মেরে ফেলবে, তুমি একা যেও না। ভয় পেও না আনিকা, সাগরের জন্ম হয়েছে জ্বরের সাথে লড়ার জন্য। কর্নেল জহিরকে এবার আমি জ্যান্ত ধরব না, একবারে কবরে পাঠাবো। আমার ভাইয়ের নাম নিয়ে যারা ব্যবসা করে তাদের এই পৃথিবীতে থাকার অধিকার নেই। টাইগার, ফুল ব্যাকআপ নিয়ে আসো, কিন্তু আইল্যান্ডে নামবে শুধু আমার সিগন্যাল পেলে। সাগর হাসপাতালের রুম থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেল। করিডোরের সবাই সরে গিয়ে ওকে জায়গা করে দিল। সাগরের চোখে এখন যে তেজ, তাতে মনে হচ্ছে সে পুরো দ্বীপটা একাই জ্বালিয়ে দিতে পারে। শুরু হলো সাগরের জীবনের সবচেয়ে বড় এবং রহস্যময় মিশন। চারিদিকে সমুদ্রের গর্জন আর মাঝখানে একটা নির্জন দ্বীপ, যার নাম ডেড আইল্যান্ড। সাগরের হেলিকপ্টারটা দ্বীপের এক কোণায় নামলো। ঝড়ো বাতাস আর বৃষ্টির মধ্যে সাগর একাই হেঁটে যাচ্ছে দ্বীপের মাঝখানে থাকা একটা পুরনো দুর্গের দিকে। তার হাতে একটা অত্যাধুনিক রাইফেল আর কোমরে দুইটা ধারালো ছুরি। সে জানে এখানে পা রাখা মানে মৃত্যুর মুখে পড়া, কিন্তু কর্নেল জহিরের শেষ খেলাটা দেখার জন্য সে আজ পুরোপুরি প্রস্তুত। কর্নেল জহির, আমি এসে গেছি। এই অন্ধকার দুর্গের পেছনে লুকিয়ে থেকে এখন আর কি লাভ? আপনি না বললেন একা আসতে? আমি একাই আসছি। এখন সাহস থাকলে আপনার ওই হার্ট ট্রান্সপ্ল্যান্টের নাটকটা বন্ধ করে সামনে আসেন। আপনার এই সস্তা ফাঁদে পা দিয়ে আমি আপনার সব জারি শেষ করব আজ। বের হয়ে আসুন যদি হিম্মত থাকে। হঠাৎ করে দুর্গের বড় বড় ফ্ল্যাশ লাইটগুলো জ্বলে উঠল। সাগরের চোখের পলক ফেলার আগেই ওপর থেকে একদল সশস্ত্র লোক দড়ি বেয়ে নিচে নেমে এলো। আর বারান্দার উপর থেকে কর্নেল জহির হুইল চেয়ারে বসে একটা বাচ্চার মতো হাসছেন। তার পাশে দাঁড়িয়ে আছে লম্বা চড়া এক যুবক, যার মুখটা কালো মুখোশে ঢাকা। নিহাল, তুমি আসলেই বীর। জানতাম তুমি আসবেই। নিজের ভাইয়ের প্রতি তোমার যে টান, সেটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। এই যে দেখছো আমার পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি, এর শরীরেই তোমার ভাইয়ের নিপুণের হৃৎপিণ্ড ধরফর করছে। আমি যখন 7 বছর আগে বর্ডারে ওকে মরে যেতে দেখেছিলাম, তখন আমি ওকে সবার আড়ালে তুলে নিয়ে এসেছিলাম। ওর মস্তিষ্ক এখন আর ঠিক মতো কাজ করছে না, কিন্তু ওর শরীরে এখন একটা জ্যান্ত মেশিন। নিহাল, ও এখন আমার সেরা যোদ্ধা। কর্নেল, আপনি কি পুরো পাগল হয়ে গেছেন? একটা মরা মানুষের শরীর নিয়ে আপনি এই নোংরা খেলা খেলছেন? ছি, আমি ভাবতে পারছি না আপনি আমার মেন্টর ছিলেন। আপনি নিপুণের লাস্টও শান্তিতে থাকতে দেননি। আজ আমি আপনার এই ল্যাবরেটরি আর এই শয়তানি কারবার মাটির সাথে মিশিয়ে দেব। নিপুণ যদি বেঁচেও থাকতো, তবে সে আপনার মতো জানোয়ারকে ঘৃণা করত। কর্নেল জহির হাতের একটা রিমোট টিপলেন। মুখোশ পরা যুবকটি হঠাৎ করে সাগরের উপর ঝাঁপিয়ে পড়ল। তার গায়ে দানবীর শক্তি। সাগর তাকে মারতে গিয়েও বারবার হাত থমকে যাচ্ছে, কারণ সে ভাবছে এই মানুষটার ভিতরে হয়তো তার ভাইয়ের হৃৎপিণ্ড আছে। যুবকটি সাগরের বুকে একটা সজোরে লাথি মারল। সাগর ছিটকে গিয়ে একটা শক্ত পাথরের দেয়ালে পড়ল। শোনো কর্নেল, আপনি ভেবেছেন আমি ইমোশনাল হয়ে হার মেনে নেব। নিপুণ মারা গেছে অনেক আগে, আর এই যুবকটা স্রেফ একটা রোবট যাকে আপনি ব্রেন ওয়াশ করছেন। নিপুণ কোনোদিনও তার নিজের ভাইয়ের উপর হাত তুলত না। আপনি যাকে নিপুণ বলছেন, তার ভেতরে নিপুণের আত্মা নেই। আজ আমি এই অভিশপ্ত খেলা শেষ করেই ছাড়ব। আপনি আমাকে দামাতে পারবেন না। সাগর এবার একদম আক্রমণাত্মক হয়ে উঠল। সে বুঝতে পেরেছে দয়া দেখালে সে নিজেই আজ মারা পড়বে। সাগর তার রাইফেলের বাট দিয়ে যুবকটির হাতে এমন জোরে মারল
যে তার হাতের বন্দুকটা নিচে পড়ে গেল। এরপর শুরু হলো খালি হাতে লড়াই। লড়াই করতে করতে এক পর্যায়ে সাগর যুবকটির মুখোশটা টান দিয়ে ছেড়ে ফেলল। নিপুণ, এটা কি সত্যি তুই? তোর কপালে এই কাটার দাগটা তো আমার হাতই হয়েছিল যখন আমরা ছোটবেলায় খেলতাম। কর্নেল, আপনি কি তবে সত্যি আমার বাইকে জ্যান্ত রেখেছিলেন? কিন্তু ওর চোখগুলো এমন পাথরের মতো কেন? ও কেন আমাকে চিনতে পারছে না? ওর কি কোনো স্মৃতি মনে নেই? নিহাল, ও এখন শুধু আমার হুকুম চেনে। আমি ওর মেমোরি থেকে সব মুছে দিয়েছি। ও এখন একটা কিলিং মেশিন, যার কোনো মায়া নেই। নিপুণ, শেষ করো ওকে। তোমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা তোমার শত্রু। মারো ওকে, কোনো দয়া দেখাবে না। নিপুণ আবার সাগরের ওপর চড়া হলো। সে সাগরের গলা 2 হাত দিয়ে টিপে ধরল। সাগরের দম বন্ধ হয়ে আসছে, কিন্তু সে নিপুণের চোখে সরাসরি চোখ রাখলো। নিপুণের চোখের মনি হঠাৎ করে কাঁপতে শুরু করলো। সাগরের গলার সেই মেডেলটা নিপুণের চোখের সামনে তুলছে। নিপুণ, আমি তোর ভাই। মনে করে দেখ, মা বাড়িতে তোর জন্য পিঠা বানিয়ে এখনো বসে আছে। তুই বলেছিলি না বড় হয়ে আমার মতো আর্মি অফিসার হবি? নিপুণ, তুই আমাকে মারতে পারিস না। আমি তোর বড় ভাই নিহাল। চোখ খুল নিপুণ, আমাকে চিনতে শেখ। নিপুণের হাতটা হঠাৎ করে ঢিলে হয়ে গেল। তার মাথা দিয়ে হঠাৎ করে রক্ত ঝরতে শুরু করলো। মনে হচ্ছে সে জোর করে তার পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করছে। কর্নেল জহির এটা দেখে ঘাবড়ে গেলেন। তিনি তার পকেট থেকে একটা রিমোট বের করে বাটন টিপতে চাইলেন, নিপুণের শরীরে লাগানো চিপটি নষ্ট করার জন্য। না কর্নেল, এটা করবেন না। টাইগার, এখনই ফায়ার করো। মিস্টার এক্সের মতো এই লুকটাকেও শেষ করো। সাগরের সিগন্যাল পাওয়া মাত্রই দূর থেকে টাইগারের স্নাইপার রাইফেল থেকে একটা নিখুঁত গুলি এসে কর্নেলের হাতের রিমোটটা ভেঙে দিল। কর্নেল জহির যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। ঠিক সেই মুহূর্তে সাগরের পুরো ব্যাকআপ ফোর্স দুর্গে হানা দিল। সাগর নিপুণকে জড়িয়ে ধরল, আর নিপুণ শুধু ভাই বলে সাগরের কাঁধে ঢলে পড়ল। টাইগার, তাড়াতাড়ি ইমার্জেন্সি মেডিকেল টিম ডাকো। নিপুণের পালস পাওয়া যাচ্ছে, ওকে এখনই আইসিইউতে নিতে হবে। আর কর্নেল জহিরকে জ্যান্ত ধরো। ওর বিচার হবে পুরো দেশের সামনে। আজ আমি আমার বাইকে ফিরে পেয়েছি, আর কোনো রহস্য ওকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমাদের সব মিশন আজ সাকসেসফুল। সাগর তার ভাইকে কোলে তুলে নিয়ে হেলিকপ্টারের দিকে দৌড়াতে শুরু করলো। আকাশের কালো মেঘ সরে গিয়ে ভোরের সূর্য উঠতে শুরু করেছে। চৌধুরী বিলার সেই কামলা ছেলেটা আজ তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে জয়ী হয়েছে। সাগরের পরিচয় এখন আর গোপন নেই। পুরো দেশ জানে সেই হলো আসল নায়ক নিহাল খান। নিপুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর 3 দিন কেটে গেছে। হাসপাতালের পুরো ফ্লোর এখন কমান্ডোরা পাহারা দিচ্ছে। সাগরের চোখে এক মুহূর্তের জন্য ঘুম নেই। সে নিপুণের কেবিনের পাশে কাচের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে আছে। নিপুণের মাথায় ব্যান্ডেজ, শরীরে অনেকগুলো মেশিন লাগানো। ঠিক তখনই পাশ থেকে আনিকা এসে সাগরের কাঁধে হাত রাখলো। নেহাল, তুমি একটু খেয়ে নাও। গত 3 দিন ধরে তুমি না খেয়ে এখানে দাঁড়িয়ে আছো। ডাক্তারেরা তো বলেছে নিপুণ এখন বিপদমুক্ত। ওর শরীরের চিপগুলো বের করে ফেলা হয়েছে। ও এখন কেবল স্বাভাবিক ঘুমের মধ্যে আছে। নিজেকে এভাবে কষ্ট দিয়ে কী লাভ বলো? তুমি সুস্থ না থাকলে নিপুণকে দেখাশোনা করবে কে? আমি খেতে পারবো না আনিকা। যতক্ষণ না নিপুণ চোখ মেলে আমাকে ভাই বলে ডাকছে, ততক্ষণ আমার গলা দিয়ে কিছু নামবে না। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার বয়স 7 বছর ধরে নরকের মধ্যে ছিল, আর আমি ভেবেছিলাম ও মারা গেছে। কর্নেল জহিরকে আমি যে শাস্তি দিয়েছি তা ওর পাপের তুলনায় কিছুই না। ওর এই অপরাধের জন্য পুরো দেশের মানুষের কাছে ওকে জবাব দিতে হবে। কর্নেল জহির এখন কোথায় নিহাল? শুনেছি তাকে একটা গোপন জায়গায় রাখা হয়েছে। দেশের মানুষ কিন্তু জানতে চায় আসল রহস্যটা কি। তুমি কি তাকে বিচারের মুখোমুখি করবে, নাকি নিজের হাতে আইন তুলে নেবে? আমি জানি তোমার রাগ কতটা বেশি, কিন্তু আইনের উপর ভরসা রেখো। কর্নেল জহির এখন ইন্টারোগেশন সেলে। টাইগার ওকে জেরা করেছে, কিন্তু একটা জিনিস মেলাতে পারছি না আনিকা। কর্নেল একা এত বড় নেটওয়ার্ক চালাতে পারে না। তার পিছনে নিশ্চয়ই আরও বড় কোনো হাত আছে। এই যে মিস্টার এক্স বা চৌধুরী সাহেব, এরা তো কেবল দাবার গুটি ছিল। আসল খেলোয়াড় এখনও ধরাছোঁয়ার বাইরে। আমার মনে হচ্ছে নিপুণের স্মৃতি ফিরলে আমরা আসল নামটা জানতে পারবো।
হঠাৎ করে নিপুণের কেবিনের ভেতরে থাকা মনিটরগুলো শব্দ করতে শুরু করলো। ডাক্তার আর নার্সরা দৌড়ে ভেতরে ঢুকলেন। সাগরের বুকটা ধক করে উঠল। সে কোনো প্রোটোকল না মেনে সরাসরি কেবিনের ভেতরে ঢুকে পড়ল। দেখলো নিপুণের হাত পা কাঁপছে, আরও বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করছে। ভাই পালাও, ও আসছে। নীল আকাশ, আগুনের খেলা। নেহাল ভাই পালাও, ওরা তোমাকে মারবে। আমাদের ব্যবহার করছে ওরা। ভাই আমি মরতে চাই না। নিপুণ, আমি এখানে। আমি তোর ভাই নিহাল। তোকে আর কেউ মারতে পারবে না। আমি সব শয়তানকে শেষ করে দিয়েছি। তুই শান্ত হ নিপুণ। ডাক্তার সাহেব, ও কেন এমন করছে? ও কি আবার কোনো ঘুরের মধ্যে চলে যাচ্ছে? ওকে শান্ত করার কিছু একটা দিন। ডাক্তার নিপুণকে ইঞ্জেকশন দেওয়ার পর সে আবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তবে নিপুণের মুখ থেকে বের হওয়া নীল আকাশ শব্দটা শুনে সাগরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে টাইগারকে ইশারায় বাইরে ডাকলো। করিডোরের এক কোনায় গিয়ে সাগর টাইগারের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। টাইগার, আমাদের পুরনো অপারেশন ফাইলগুলো চেক করো। নীল আকাশ বা ব্লু স্কাই নামে কোনো কি প্রজেক্ট বা কোনো কোড নেম ছিল? নিপুণ বারবার এই নামটা কেন বলছে? আর শোনো, কর্নেল জহিরের মুখ থেকে নীল আকাশ সম্পর্কে কিছু বের করার যায় কি না দেখো। আমার মনে হচ্ছে বড় কোনো বিপদ গাড়ির উপর নিঃশ্বাস ফেলছে। বস, ব্লু স্কাই নামে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নাম আমি একবার শুনেছিলাম। তারা মূলত মানুষের ব্রেন নিয়ে কাজ করে। এটা আমাদের দেশে তাদের কোনো অস্তিত্ব পাওয়ার কথা না। আর হ্যাঁ বস, আনিকা ম্যাডামের নিরাপত্তার জন্য আমি এক্সট্রা গার্ড দিয়েছি। কারণ আমার মনে হচ্ছে শত্রুরা এখন আমাদের সবচেয়ে কাছের মানুষদের টার্গেট করবে। ঠিক করেছো। আজ রাতটা খুব সাবধানে থাকতে হবে। আনিকা, তুমি আমার মায়ের সাথে সেফ হাউসে চলে যাও। আমি হাসপাতালে নিপুণের সাথে থাকছি। আজ রাতেই আমি কর্নেল জহিরের সাথে শেষবারের মতো কথা বলবো। ওকে মুখ খুলতেই হবে। দেশের সাথে যারা বেইমানি করেছে তাদের শিখর কত দূর পর্যন্ত আমি তা দেখে ছাড়বো। রাত গভীর হতেই সাগর ইন্টারোগেশন সেলে গেল। কর্নেল জহির লোহার চেয়ারে শিকল দিয়ে বাঁধা। তার মুখে কোনো অনুশোচনা নেই, বরং সে সাগরের দিকে তাকিয়ে বিদ্রোহের হাসি হাসছে। সাগর তার সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসলো। সাগরের পকেট থেকে নিপুণের ছোটবেলার একটা ছবি বের করে টেবিলের উপর রাখলো। কর্নেল, আপনি তো মরবেনই, হয়তো ফাঁসিতে, নয়তো আমার গুলিতে। তবে যাওয়ার আগে একটা কথা বলে যান। এই নীল আকাশটা আসলে কি? নিপুণ কার কথা বলছে? আপনার উপরে বসকে। এখনও সত্যিটা বললে হয়তো আপনার মৃত্যুটা যন্ত্রণাহীন হবে। মনে রাখবেন, আমার ধৈর্যও কিন্তু শেষ হয়ে আসছে। নিহাল, তুমি অনেক দেরি করে ফেলেছ। নীল আকাশ কোনো মানুষ নয়, ওটা একটা আইডিয়া। আর সেই আইডিয়াটা এখন তোমার সবচেয়ে কাছের মানুষের মস্তিষ্কে সেট করা আছে। তুমি কি জানো আনিকা মেয়েটা আসলে কে? চৌধুরী সাহেবের মেয়ে হওয়াটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা? নিহাল, তুমি যাকে ভালোবেসেছ সেই হয়তো তোমার কাল হয়ে দাঁড়াবে। সাগরের রক্ত মাথায় চড়ে গেল। সে কর্নেলের কলার ধরে দেয়ালের সাথে আছাড় মারল। ঠিক তখনই সাগরের ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা দেখে সাগরের হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। যেখানে দেখা যাচ্ছে সেফ হাউসের সিসিটিভি ফুটেজ হ্যাক করা হয়েছে এবং অনিকাকে কেউ একজন নিয়ে যাচ্ছে। শয়তান, তুই এটা করতে পারলি না? টাইগার, হেলিকপ্টার রেডি করো। আনিকাকে ওরা তুলে নিয়ে গেছে। কর্নেল, তোকে আমি পরে দেখবো। যদি আনিকার কিছু হয় তবে এই পৃথিবী থেকে তোর নাম আমি মুছে দেব। সাগর পাগলের মতো ইন্টারোগেশন সেল থেকে বেরিয়ে এলো। সে বুঝতে পেরেছে লড়াইটা এখনো শেষ হয়নি। চূড়ান্ত যুদ্ধটা এখন শুরু হতে যাচ্ছে, যেখানে সাগরের জীবন, ভালোবাসা আর দেশ সবই এখন বাজি ধরা। সাগরের জিপটা ধুলো উড়িয়ে সেফ হাউসের দিকে ছুটতে শুরু করলো। চারিদিকে খুদখুদে অন্ধকার। শহরের উপকণ্ঠে একটা পুরনো পরিত্যক্ত কারখানায় আনিকাকে বেঁধে রাখা হয়েছে। তার চোখের সামনে একটা বড় মনিটর বসানো, যেখানে সাগরের মায়ের মুখ দেখা যাচ্ছে। সাগর যখন কারখানার গেট ভেঙে ভেতরে ঢুকলো তখন সে দেখলো আনিকার সারা শরীরে তার লাগানো। একটু নড়াচড়া করলেই বিশাল একটা বিস্ফোরণ হবে। সাগরের হাতে কোনো বন্দুক নেই। সে খালি হাতে ভেতরে পা রাখলো। আনিকা, তুমি একদম ভয় পেও না, আমি এসে গেছি। আমি দেখতে তোমার কিচ্ছু হতে দেব না। টাইগার বাইরে পুরো এলাকা ঘিরে ফেলেছে, কিন্তু তোমাকে এই অবস্থা কে করলো? কর্নেল জহির তো জেলে। তবে এই কাজটা কার? সামনে আসো, কাপুরুষের মতো আড়ালে থেকো না। আজ আমি সব রহস্য শেষ করে বাড়ি ফিরবো। হঠাৎ করে উপর থেকে একটা লিফট নিচে নেমে এলো।
লিফট থেকে বেরিয়ে এলো একজন লোক, যাকে দেখে সাগর পাথরের মতো দাঁড়িয়ে গেল। লোকটা আর কেউ নয়, সাগরের দীর্ঘদিনের নিখোঁজ বড় ভাই আকাশ, যার নাম সাগর এতদিন নীল আকাশ হিসেবে শুনে আসছিল। সাগরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিরে নিহাল, ছোট ভাইকে দেখে খুব অবাক হলি? তুই ভেবেছিলি আমি বর্ডারে যুদ্ধে মারা গেছি? না রে ভাই, আমি মরিনি। আমি তোকে আর নিপুকে এই গেমে নামিয়েছিলাম। কর্নেল জহির তো শুধু আমার হুকুম পালন করত। আমি চেয়েছিলাম এই দেশের পুরো ক্ষমতা নিজের হাতে নিতে, আর তার জন্য তোকে এনকে বানানোর দরকার ছিল, যাতে তুই সব জঞ্জাল সাফ করিস আর আমি সিংহাসনে বসি। আকাশ ভাই, তুমি তুমি নিজের ভাইদের জীবন নিয়ে এভাবে খেললে, নিপুণের শরীর নিয়ে এক্সপেরিমেন্ট করলে। আমি তোমাকে হিরো ভাবতাম, তোমার আদর্শে বড় হয়েছি, আর তুমি কিনা দেশের শত্রু হয়ে গেলে। আনিকাকে ছেড়ে দাও, ও তো নির্দোষ, ও তোমার কোনো ক্ষতি করেনি। তুমি যা চাও আমি তাই দেব, শুধু এদের ছেড়ে দাও। ছেড়ে দেব এত সহজ? তুই আমার পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিস নিহাল। তুই এখন জাস্টিস আর ইমোশন নিয়ে কথা বলছিস। আমি তোকে সুযোগ দিচ্ছি, হয় এই রিমোটটা নিয়ে অনেকে বাঁচা, আর নয়তো মায়ের সেফ হাউসটা উড়িয়ে দে। যে কোনো একজন তোকে হারাতে হবে। দেখি তুই কত বীর হিরো। তোর এই এনকের পাওয়ার আজ কোথায়? সাগরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাগরের চোখের সামনে এখন দুটো পথ, একদিকে তার জন্মদাত্রী মা, অন্যদিকে তার ভালোবাসা আনিকা। আনিকার যন্ত্রণায় কাঁদছে, কিন্তু সাগরের দিকে তাকিয়ে মাথা নাড়ছে। সাগরের পকেট থেকে হঠাৎ একটা ছোট ডিভাইস বের করে টাইগারের সিগন্যাল চেক করলো। তার চোখে এখন অদ্ভুত এক জেদ। আকাশ ভাই, তুমি একটা কথা ভুলে গেছো। আমি যখন খেতে কাজ করতাম, তখন আমি শুধু নিড়ানি দেওয়া শিখিনি, আমি শিখেছি কীভাবে শেকড় থেকে আগাছা উপড়ে ফেলতে হয়। তুমি ভাবছো আমি কাউকে হারাবো? না ভাই, আজ আমি শুধু তোকে হারাবো টাইগার, এখন। সাগরের কথা শেষ হতেই কারখানার ছাদ ভেঙে ড্রোন ঢুকে পড়ল এবং আকাশকে লক্ষ্য করে লেজার লাইট ফেলল। সাগরের মা অন্য দিক দিয়ে টাইগারের হাতে উদ্ধার হয়ে গেছেন, সে খবর সাগরের কানে চলে এলো। সাগর এক লাফে আনিকার কাছে গিয়ে তার শরীরে লাগানো তারগুলো 1 সেকেন্ডের মধ্যে ডিসকানেক্টেড করে দিল। তার আঙুলগুলো এত দ্রুত জ্বলছিল যে আকাশ কিছু বোঝার আগেই সব শেষ। না 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 না, এটা হতে পারে না। আমার সব সিস্টেম হ্যাক করলি কিভাবে? তুই তো সেফ একটা ফিল্ড অফিসার, তোর এত বুদ্ধি কোথা থেকে এলো? আমি তোকে শেষ করে দেব নেহাল। আকাশ ভাই, টেকনোলজি বড় না, বড় হলো সত্যতা। তুই যখন ক্ষমতা করছিলি, আমি তখন সাধারণ মানুষের ভালোবাসা করছিলাম। তুই যে সায়েন্টিফিক লেভেলের অহংকার করতিস, ওটা আমি নিপুণের স্মৃতি ফেরানোর সময় ধ্বংস করে দিয়েছি। তুই এখন একা, পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, সিলিন্ডার কর ভাই, আর পাপ বাড়াস না। আকাশ পাগলের মতো একটা পিস্তল বের করলো নিজের মাথায় ঠেকানোর জন্য, কিন্তু সাগর ক্ষিপ্র গতিতে গিয়ে ভাইয়ের হাত থেকে পিস্তলটা কেড়ে নিল। সাগর আকাশকে একটা জোরে ঘুষি মারল, যা আকাশ সহ্য করতে পারল না। আকাশ মেঝেতে পড়ে গেল। সাগর তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কেন এমন করলে ভাই? আমরা তো কত সুন্দর থাকতে পারতাম। আজ তোমাকে পুলিশে দিতে আমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু আমি নিরুপায়। দেশের চেয়ে বড় আমার কাছে আর কেউ নেই। টাইগার, নিয়ে যাও ওনাকে, ওনার বিচার স্পেশাল ট্রাইব্যুনালে হবে। কয়েক মাস পর শহর এখন একদম শান্ত। চৌধুরী সাহেব আর মেম্বার মোশাররফ জেলের ঘানি ঘাটছে। নিপুণ পুরোপুরি সুস্থ হয়ে ফিরে এসেছে। এখন সে সাগরের এনজিও সামলাচ্ছে। সাগর এখন আর ছদ্মবেশে নেই, সে এখন সবার পরিচিত নিহাল খান। সে তার গ্রামে ফিরে গেছে। নেহাল, তুমি কি সত্যি ওই গ্রামেই থাকবে? তোমার তো এখন অনেক বড় বড় চাকরি করার সুযোগ আছে, সরকার তোমাকে মেডেল দিয়েছে, সবাই তোমাকে চিনে গেছে। তুমি কেন আবার ওই ধুলোবালিতে ফিরবে? এই কাদামাখা কি তোমার খুব ভালো লাগে? আনিকা, এই মাটি থেকেই আমি শক্তি পাই। এই কাদার গন্ধে যে শান্তি আছে তা এসরুমে নেই। আমি চাই এই গ্রামের প্রতিটি ছেলে যেন শিক্ষিত হয়, তাদের যেন কেউ খেত বলে গালি দিতে না পারে। আমি সাগর হয়ে এখানে থাকবো, আর যখন দেশের জন্য দরকার হবে তখন আবার এনক হয়ে গর্জে উঠব। তুমি কি আমার পাশে থাকবে? সারা জীবন থাকবো নেহাল,
আমি বুঝেছি, মানুষের গায়ের পোশাক নয়, তার মন আর সাহসী তাকে বড় করে। আমি গর্বিত যে আমি তোমার মতো একজন মানুষের সঙ্গী হতে পেরেছি। চলো, আজ ধান কাটার উৎসবে আমরা সবাই একসাথে কাজ করব। সূর্য ডুবছে গ্রামের দিগন্তে। সাগর আর আনিকা হাত ধরে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছে। সাগরের মা বারান্দায় বসে হাসছেন আর নিপুণ বাচ্চাদের নিয়ে খেলছে। যে ছেলেটিকে একদিন সবাই অবহেলা করেছিল, আজ সেই ছেলেটিই পুরো শহরের মানুষের কাছে বাঁচার প্রেরণা। সাগরের গল্প শেষ হলেও তার আদর্শ রয়ে গেল সবার হৃদয়ে। সাগরের মনে হয়েছিল সব শেষ, আকাশ এখন পুলিশের জালে। কিন্তু সাগর জানতো না যে আকাশের নেটওয়ার্ক কতটা গভীরে ছড়ানো। আকাশকে যখন হাই সিকিউরিটি প্রিজন ভ্যানে করে সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হঠাৎ মাঝ রাস্তায় ভ্যানটির চাকা বাস্ট হয়ে গেল। আশেপাশে থাকা স্ট্রিট লাইটগুলো সব একযোগে নিভে গেল। পুলিশের কিছু বুঝে ওঠার আগেই একদল কালো মুখোশ পরা লোক ভ্যানের তালা ভেঙে আকাশকে বের করে নিল। তোরা কি ভেবেছিস নিহাল ওই পুতুল পুলিশ আমাকে আটকে রাখতে পারবে? নিহাল হয়তো ফিল্ডে ভালোভাবে লড়তে পারে, কিন্তু দাবার চাল আমি ওর চেয়ে ভালো বুঝি। ওকে এখন জয়ের আনন্দ উপভোগ করতে দে। ও যত বেশি শান্ত থাকবে, আমার পরের আঘাতটা তত বেশি শক্তিশালী হবে। এই শহরকে আমি শ্মশান বানিয়ে তবেই থামবো। পরদিন সকাল। সাগর তখন আনিকা আর নিপুণকে নিয়ে মাঠের মেঠো পথে হাঁটছিল। হঠাৎ টাইগারের ফোন এলো। টাইগারের গলা কাঁপছে। সাগর ফোনটা কানে দিতেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে আনিকাকে একটু দূরে দাঁড়াতে বলে পাশে সরে গেল। টাইগার, পরিষ্কার করে বল, কি হয়েছে? তোর কথা জড়িয়ে যাচ্ছে কেন? আকাশ কি পালিয়েছে? আমি তোকে বলেছিলাম না ওর উপর ডাবল গার্ড রাখতে? এটা কিভাবে সম্ভব? ওকে জাদুকর নাকি যে চোখের পলে কি গায়েব হয়ে যাবে? বস, আমাদের বড় ভুল হয়ে গেছে। ভ্যানে যে পুলিশরা ছিল তারা সবাই আসলে আকাশের কেনা লোক ছিল। ওরা আকাশকে পালানোর সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয় বস, আকাশ যাওয়ার সময় জেলের দেওয়ালে একটা রক্ত দিয়ে মেসেজ লিখে গেছে। সেখানে আপনার আর আনিকা ম্যাডামের নাম লেখা। মনে হচ্ছে ও খুব বড় ধরনের ধ্বংসলীলা শুরু করতে যাচ্ছে। এই লোকটা নিজের রক্তকেও তোয়াক্কা করালো না। শোন টাইগার, আনিকা আর নিপুণকে এখনই কোনো সেফ হাউসে নিয়ে যাও। এবার আর কোনো দয়া নয়। আকাশ যদি আমার বাইও হয়, দেশের জন্য আর তোমাদের জন্য আমি ওকে নিজের হাতে শেষ করব। আমি জানতাম ও এত সহজে হার মানবে না। ও নিশ্চয়ই ওর সেই ব্লু স্কাই প্রজেক্টের বাকি কাজ শেষ করতে কোথাও লুকিয়ে আছে। সাগর যখন ফোনটা রাখলো, তখন দেখলো আনিকা তার পেছনে দাঁড়িয়ে আছে। আনিকার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে সাগরের কথা সব শুনে ফেলেছে। আনিকা জানে আকাশ ফিরে আসা মানেই আবার মৃত্যুর কালো মেঘ ঘনিয়ে আসা। নিহাল, ও কি আবার ফিরে আসছে? আমাদের কি কোনোদিন শান্তি হবে না? আমি চাইছিলাম আমরা ওই গ্রামে শান্তিতে থাকব, কিন্তু তোমার অতীত তো আমাদের পিছু ছাড়ছে না। এখন আমরা কি করব? পুলিশ কি ওকে আবার ধরতে পারবে না? আনিকা, তুমি ঘাবড়াবে না। পুলিশ যেটা পারবে না সেটা এনকে করবে। আকাশ ভেবেছে ও পালিয়েছে মানে ও জিতে গেছে, কিন্তু ও জানে না যে আমি ওর শরীরে একটা ছোট্ট ট্র্যাকার ইনজেক্ট করে দিয়েছিলাম যখন ওকে জড়িয়ে ধরেছিলাম। ও যেখানে যাক আমার রাডার থেকে বাঁচতে পারবে না। ও এখন একটা ইঁদুরের মতো গর্তে ঢুকবে আর আমি ঠিক সেখানেই ওকে ধরবো। ঠিক তখন সাগরের ঘড়িতে পিপ পিপ শব্দ হতে লাগলো। ট্র্যাকারটি কাজ করা শুরু করেছে। রেড ডটটা দেখাচ্ছে শহরের একদম মাঝখানে থাকা একটা পুরনো পরিত্যক্ত পাওয়ার স্টেশনে। সাগর বুঝতে পারলো আকাশ সেখানে কোনো বড় বোম বা ইলেকট্রিক গ্রিড হ্যাক করার পরিকল্পনা করছে। টাইগার, লোক পাঠাও, কিন্তু কেউ যেন ভিতরে না ঢুকে। আমি একাই যাব। আকাশকে আমি এনেছিলাম, আমি ওকে শেষ করব। নিপুণ, তুই আনিকাকে নিয়ে মায়ের কাছে চলে যা। আজ রাতে এই খেলার ফাইনাল হবে, আর কোনো বোনাস পর্ব থাকবে না। আকাশকে আজ আমি মাটির নিচে পাঠিয়ে শান্ত হব। সাগর তার লুকানো আলমারি থেকে তার সেই চেনা কালো জ্যাকেট আর জড়ো পিস্তল বের করে নিল। তার চোখে এখন আর ভাইয়ের জন্য মায়া নেই, আছে শুধু একজন দক্ষ অফিসারের কর্তব্য। সে তার বাইকটা স্টার্ট দিয়ে ঝড়ের বেগে পাওয়ার স্টেশনের দিকে রওনা দিল। শহরবাসী জানতো না যে তাদের জীবনের সবচেয়ে বড় বিপদ এখন মাথার উপর, আর সেই বিপদ থেকে বাঁচতে একলা বীরের মতো সাগর
আবার ময়দানে নেমেছে। শহর সেই পরিত্যক্ত পাওয়ার স্টেশনের চারপাশে এখন যেন একটা কারখানাই। আকাশের ভাড়াটে খুনিরা আধুনিক অস্ত্র নিয়ে পজিশন নিয়ে আছে। ঠিক সেই সময় গেটের সামনে সাগরের বাইকটা এসে সজোরে থামল। সাগর বাইক থেকে নামলো ধীর লয়ে। চোখে তার জ্বলন্ত অঙ্গার। সে জানতো আকাশ এখানে তার জন্য ফাঁদ পেতে রেখেছে, কিন্তু এনকের কাছে কোনো ফাঁদই বড় নয়। আকাশ ভাই, তুই ভেবেছিস কয়েকটা ভাড়াটে গুন্ডা আর এই ভাঙ্গা লোহা লক্ষর দিয়ে আমাকে আটকে দিবি? আমি যখন মাফিয়াদের ডেরায় গিয়ে তাদের কলেজে টেনে বের করতাম, তখন তুই হয়তো ড্রয়িং রুমে বসে কফি খেতিস। বের হয়ে আয়, তোকে আজ আমি নরকের রাস্তা দেখাবো। তুই আমার ভাই হওয়ার যোগ্যতা অনেক আগে হারিয়েছিস। সাগরের কথা শেষ হওয়ার আগেই ওপর থেকে অতর্কিত গুলি শুরু হলো। সাগর 1 সেকেন্ডের মধ্যে পজিশন নিয়ে তার জোড়া পিস্তল থেকে নিখুঁত নিশানায় 4 জন স্নাইপারকে মাটিতে নামিয়ে দিল। তার অ্যাকশন এত দ্রুত যে কেউ বুঝে ওঠার আগেই সে মেন কন্ট্রোল রুমের দরজায় পৌঁছে গেল। সেখানে দাঁড়িয়ে আছে আকাশের প্রধান বডিগার্ড র্যাম্বো। সাগর, অনেক দূর এসেছো, কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। বস বলেছে তোমার মাথাটা আজ ওনাকে উপহার দিতে। তৈরি হও মরণের জন্য। তোদের মতো ভাড়াটে কুত্তাদের একটাই সমস্যা, তোরা বেশি কথা বলিস। শুন র্যাম্বো, তোর নামের সাথে তোর কাজের কোনো মিল নেই। তোর বসকে বলিস এনকের মাথা নিতে হলে অন্তত তোর মতো 1000 কষাই লাগবে। আয়, তোর হাতের ওই খেলনা দিয়ে আমাকে মারবি নাকি আমি আমার এই খালি হাত দিয়ে তোকে শেষ করব? র্যাম্বো চিৎকার করে সাগরের দিকে তেড়ে এলো। সাগর এক মুহূর্ত সময় নষ্ট না করে র্যাম্বোর হাতের কবজি ধরে এমনভাবে মজে দিল যে হাড় ভাঙার শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। তারপর সাগরের এক জোরালো কিক র্যাম্বোর বুকে বিঁধল। র্যাম্বো ছিটকে গিয়ে একটা ইলেকট্রিক প্যানেলে পড়ল আর সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল। সাগরের চোখে তখন কোনো মায়া ছিল না। এবার তোর পালা আকাশ। তুই কি মনে করেছিস এই শহরের পাওয়ার গ্রিড বন্ধ করে দিয়ে অন্ধকারে নিজের রাজত্ব চালাবি? আমি থাকতে এই শহরে একটা লাইটও নিবে না। তুই যে ট্র্যাকার দিয়ে আমাকে ট্র্যাপ করতে চেয়েছিলি, ওটা এখন তোর মৃত্যুর পরোয়ানা। সাগর কন্ট্রোল রুমের ভেতরে ঢুকলো। সেখানে আকাশ বসে আছে বিশাল এক মনিটরের সামনে। তার হাতে একটা রিমোট, যা দিয়ে পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আকাশ হাসছে, তবে সেই হাসিতে ছিল উন্মাদনা। আসলি তবে আমি জানতাম তুই আসবি নিহাল। তুই কেন বুঝিস না যে আমি এই দেশটাকে গড়তে চেয়েছিলাম? এই শহর অন্ধকার হয়ে গেলে মানুষ বুঝতো আলোর মূল্য কত। তুই আমাকে পুলিশে দিয়ে খুব বড় ভুল করেছিস। এখন দেখ, এই রিমোটটা চাপলি পুরো শহর বিস্ফোরণে কেঁপে উঠবে। তুই কি চাস লাখ লাখ মানুষের মৃত্যু? তোর এই পাগলামি আমি অনেক দেখেছি আকাশ। তুই দেশ গড়ার কথা বলছিস, যে নিজের বাইকে ড্রাগ দিয়ে জম্বু বানায়, যে নিজের মাকে জিম্মি করে তার মুখে দেশপ্রেম মানায় না। তুই আজ একটা মরা লাশ ছাড়া আর কিছুই না। রিমোটটা নামিয়ে রাখ, না হলে তোর শরীর থেকে তোর হাতটা আমি আলাদা করে দেব। এত সাহস তোর? তুই কি মনে করেছিস আমি একা? আমার পিছনে আন্তর্জাতিক শক্তি আছে। তুই একটা ছোট্ট অফিসার হয়ে আমার কি করবি? এই তো আমি বাটন চাপলাম। আকাশ রিমোটের বাটন চাপতে যাবে, ঠিক সেই মুহূর্তে সাগরের হাতের ছুরিটা বিদ্যুতের মতো গিয়ে আকাশের হাতের কবজিতে বিঁধল। আকাশ যন্ত্রণায় চিৎকার করে রিমোটটা হাত থেকে ফেলে দিল। সাগর এক লাফে গিয়ে আকাশের কলার ধরল এবং তাকে জানালার দিকে টেনে নিয়ে গেল। অনেক হয়েছে তোর নাটক। তোকে মারলে হয়তো মা কাঁদবে, কিন্তু তোকে বাঁচিয়ে রাখলে দেশ কাঁদবে। আমি আমার মায়ের কান্নার ভার নিতে পারি, কিন্তু দেশের মানুষের কান্না আমি নিতে পারবো না। তুই বলেছিলেন না আমি চাষা? হ্যাঁ, আমি চাষা। আর আজ আমি এই আগাছাটা চিরতরে উপড়ে ফেললাম। সাগর আকাশকে জানালা দিয়ে নিজে ছুঁড়ে ফেলে দিল। নিচের গভীর খাদে আকাশের পতন হলো। সাগরের চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণেই সে শক্ত হয়ে গেল। সে টাইগারের কাছে রিপোর্ট করলো যে অপারেশন সাকসেসফুল। বস, আপনি ঠিক আছেন? আকাশ কি শেষ? শহরে পাওয়ার গ্রিড আমরা রিকভার করেছি, সব চক্রান্ত ভেসে গেছে বস। আপনি আবার দেশটাকে বাঁচিয়ে দিলেন। হ্যাঁ টাইগার, আমি ঠিক আছি, কিন্তু আজ আমার ভেতরের একটা অংশ মরে গেছে। আকাশ ভাই আমার রক্ত ছিল, কিন্তু ও পচে গিয়েছিল। পচা অংশ কেটে বাদ দিতেই হয়। যাও, সবাইকে বলো শহর এখন নিরাপদ। আমি একটু শান্তিতে একা থাকতে চাই। ঘটনার 1 মাস পর
গ্রামটা আবার হাসছে। সাগরের মা এখন সুস্থ হয়ে বাড়িতে রান্নাবান্না করছেন। নিপুণ এখন গ্রামের স্কুলে বাচ্চাদের প্যারেড করাচ্ছে। আনিকা সাগরের সাথে বাড়ির উঠানে বসে আছে। সূর্যের আলো তাদের মুখে পড়ছে। সাগরের পরনে সেই পুরনো সাদা লুঙ্গি আর শার্ট। নিহাল, তুমি কি আসলেও কোনো মিশনে যাবে না? তোমাকে তো হেডকোয়ার্টার থেকে বারবার কল করেছে। তুমি দেশের সেরা অফিসার, তুমি এখানে বসে থাকলে ওরা কাকে নিয়ে অপারেশন করবে? শুনো আনিকা, এনকে সবসময় যুদ্ধের ময়দানে থাকে না, মাঝে মাঝে তাকে শান্তির ময়দানেও থাকতে হয়। এই গ্রামের মানুষ আমাকে সাগর বলে চেনে, আর আমি তাদের এই সাগরের মতো শান্ত থাকতে চাই। তবে হ্যাঁ, যদি কোনোদিন আবার কোনো আকাশ বা কর্নেল জহির এই মাটির দিকে নজর দেয়, তবে সাগর আবার মাফিয়া এনকে হয়ে ফিরে আসবে। ততক্ষণ আমি এই মাটির সুবাস নিয়েই বাঁচতে চাই। আমি জানি তুমি এমনই। তোমার এই সাহস আর সাধারণ জীবনে তোমাকে সবার চেয়ে আলাদা করেছে। আমি সারা জীবন এই সাগরের পাশে ঢেউ হয়ে থাকতে চাই। সাগরের মুখে এক টুকরো অমলিন হাসি ফুটে উঠল। সে আনিকার হাতটা শক্ত করে ধরল। গ্রামের শান্ত বাতাসে আজ আর কোনো বারুদের গন্ধ নেই, আছে শুধু মাটির সোদা গন্ধ আর বিজয়ের আনন্দ। যে ক্ষতের ছেলেটি সবাই তুচ্ছ করেছিল, সেই ছেলের আজ একটি জাতির গর্ব। সাগরের গল্প এখানে শেষ হলেও তার বীরত্বের কাহিনী এই মাটির আনাচে কানাচে চিরকাল প্রতিধ্বনিত হবে। সমাপ্ত।